সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1580তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ আকবর হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 10 বছর পর দেশে এসে বোনকে বিয়ে করতে বাধ্য হলেন প্রবাসী। এই গল্পটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সৌদি প্রবাসী আকবর হোসেনের জীবনের কলিজা ছিঁড়ে যাওয়ার মতো এক হৃদয় বিদারক বাস্তব ঘটনা। বন্ধুরা, আমরা যারা প্রবাসী আছি, দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে 18 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে মাস শেষে 50,000 টাকা বাড়িতে পাঠিয়ে ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে শুকুরের ঢেকুর দিয়ে আলহামদুলিল্লাহ বলে চোখটা বন্ধ করে ঘুমিয়ে যাই, তাদের জন্যই আজকের এই গল্পটা। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে প্রবাসী আকবর হোসেনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই। আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা আসলে তেমন কিছুই করতো না। ছোটবেলা থেকে আমি দেখতাম আমার বাবা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতো। আমি একটা জিনিসে দেখতাম যে আমার মা মানুষের বাড়িতে কাজ করত। শুধু মানুষের বাড়িতেই কাজ করতো না, আমার মা মাঠে ঘাটে একটা পুরুষ মানুষের মতো পরিশ্রম করে আমাদের পরিবারটা চালাতো। আমাদের পরিবারটা এমন একটা পরিবার ছিল যে পরিবারে নুন আনতে পান্তা পোড়াতো। বড় অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বৎসরের কাছাকাছি। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, ওই 6 থেকে 7 বৎসর বয়সে আমি আমার মায়ের সঙ্গে দিনরাত মিলিয়ে প্রায় 14-15 ঘন্টা মাঠে ঘাটে কাজ করতাম, যেটা আমার মতো একটা শিশু বয়সী ছেলের জন্য অসম্ভব ছিল। এভাবেই পরিশ্রম করে আস্তে আস্তে করে আমাদের দিন আর রাতগুলো কাটতেছিল। একইভাবে আমাদের সঙ্গে আমাদের দাদিও কাজ করতো। দাদিও অনেক পরিশ্রম করত। কম বয়সে আমার দাদি তার জামাইকে হারায়, মানে আমার দাদা মারা যায়। এরপর থেকে দাদিও একইভাবে মাকে সান্ত্বনা দিয়ে যাইতো। আমার দাদাও নাকি ঠিক আমার বাবার মতোই ছিল, কোনো কাজকাম করতো না, বোবো করে গ্রামগঞ্জে ঘুরে বেড়াতো। আমার মাকে আমার দাদি সান্ত্বনা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের পরিবারে বসায়। আমার মাকে বলে, তোর 3টা সন্তান আছে, তাদের মুখের দিকে তাকিয়ে হলেও তুই কষ্ট করে তোর সন্তানগুলোকে মানুষ কর। এভাবে সময়টা কাটতে কাটতে আমার বয়স প্রায় 13 থেকে 14 বৎসরের কাছাকাছি। এই 13-14 বৎসরে হঠাৎ করে একদিন মাঠে কাজ করার সময় আমার মাকে সাপে কাটে। তো সাপে যখন আমার মাকে কামড় দেয়, আমি আর মা একসঙ্গেই কাজ করতেছিলাম, ধান কাটতেছিলাম। ওই সময় আমন ধান কাটতেছিলাম। এই সময় মাকে যখন সাপে কাটে এবং তাড়াহুড়ো করে মাকে তখন বাড়িতে নিয়ে আসি। চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং সবাই তখন চারদিক থেকে আসে, এসে দেখে যে আমার মায়ের পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি তখন কি করলাম, আমার কোমরে একটা গামছা ছিল, ওইটা দিয়ে মায়ের পাটা তখন আমি বেঁধে রাখি। আমাদের এলাকাতে তেমন কোনো ভালো ডাক্তার কবিরাজ ছিল না, যা ছিল তা ছিল ওঝা। তখন আমার মাকে ওই ওঝার কাছে নিয়ে যায়, মানে যিনি সাপুরিয়া বা এরকম টাইপের লোক। ওনার কাছে নিলে পরে উনি তখন আমার মায়ের পায়ে রশি বেঁধে টানতে থাকে। ভাই সারাটা দিন সে টানে এবং এমনভাবে টানতে থাকে যে আমার মায়ের কলিজা চিরে যাচ্ছে। এরকম করতে করতে রাত্র প্রায় তখন 10টার মতো বেজে যায়। কোনোভাবে আমার মায়ের শরীর থেকে সাপের বিষ নামানো যাচ্ছে না। 10টার পরে গ্রামের সবাই তখন বলাবলি করতে শুরু করলো যে আমার মায়ের কন্ডিশন খুব বেশি খারাপ, তিনি হয়তো মারাও যেতে পারে। একসময় আমরা ওই ওঝার উপরে বর্ষাস ছেড়ে আমরা তখন মাকে নিয়ে সদরের দিকে রওনা দিলাম এবং সদরের দিকে রওনা দেওয়ার পথে আমার মা মাঝপথে মৃত্যুবরণ করে। সদর হসপিটালে যখন মাকে নিয়ে যাওয়া হয়, তখন সেখানকার ডাক্তাররা বলে যে আমার মা নাকি মারা গেছে। তাদের কাছে আমার মাকে সাপে কাটার পরে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছুই তাদেরকে বললাম। তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিল যে দেখেন,
সাপে কাটার সঙ্গে সঙ্গে রুগীকে ভ্যাকসিন দিতে হবে, আমাদের হসপিটালে নিয়ে আসবেন। আমরা বললাম যে এরকম তো অনেক হয় যে সাপে কাটার পরে ওঝার কাছে নিয়ে যায় এবং সাপুরিয়ার কাছে নিয়ে যায়, তারা বেদে বিষ বের করে ফেলে। ওই ডাক্তার আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে দেখেন, অনেক সময় দেখা যায় যে সাপেরা কামড় দিলেও বিষ ছাড়ে না, সাপ সবসময় কামড় দিলে বিষ দেয় না। যদি সাপে বিষ ছাড়ে তাহলে ওই ওঝা কখনোই ওই রুগীটাকে বাঁচাতে পারে না, আর যদি সাপে বিষ না ছাড়ে তাহলে ওঝার জার ফোকরে রুগীটা বেঁচে যায়। মূলত ওঝা ঝাড় ফোকর না করলেও রুগী বেঁচে যায় যদি সাপে বিষ না ছাড়ে, আর বিষ ছাড়লে ওঝার পক্ষে এই সাপকে এই রুগীকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, আমরা আসলে ভুল করে ফেলেছি। ডাক্তার বলল সাপে কাটার সঙ্গে সঙ্গে যদি এখানে নিয়ে আসতাম তাহলে হয়তো আমার মায়ের এই অবস্থা হতো না, মা হয়তো বেঁচে যেত। মায়ের মৃত্যুর পরে ভাই আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। আমার মায়ে ছিল আমাদের পরিবারের একমাত্র আয়কর্তা, মায়ের ইনকামে আমাদের গোটা পরিবার চলতো। সে মায়ে যখন কবর দেশের বাসিন্দা হয়ে গেল তখন আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আমার বাবা আগের মতোই বোবো করে ঘুরে বেড়াতো, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আমরা এত কষ্ট করি ভাই, আমাদের পেটে খাবার নাই, কিন্তু এরপর আমার বাবা দামি দামি পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়। এবং এরকমও হয় যে মাঝে মাঝে আমরা যে তার সন্তান তিনি সেই পরিচয়টাই দিতে চান না। এইরকম করেই তখন আস্তে আস্তে দিনগুলো পার হচ্ছিল। এমন করতে করতে প্রায় আম্মা মৃত্যুর 2 বছর কেটে যায়। 2 বছর পরে আমার বাবা তখন হঠাৎ করে সবার কাছে বলাবলি করতে শুরু করে তিনি বিয়ে করবে। আমি তো তখন পরিবারের সবার বড়, তখন আমার দাদি কিন্তু বেঁচে আছে। তা আমার দাদিরে যা বলে আমি বিয়ে করব, আমার জন্য মেয়ে দেখো, আমার বউ মরে গেছে, আমি বউ ছাড়া থাকতে পারবো না। এই কথাবার্তাগুলো আমার আব্বা তখন কী করে সবার কাছে গিয়ে গিয়ে বলতো। আমার দাদির কাছেও বলতো, এইজন সেজন চারে পাইতো তার কাছেই বলতো। তো মানুষরা আমার কাছে আইসা বলে যে আকবর তোর বাবা তো বিয়ে করতে চায়, তার বিয়ে করা। আমাদের কথা যে ভাই আমরা নিজেরা খেতে পারি না, আমাদের এত অভাব অনটন, এত দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমরা আছি, তার মধ্যে আব্বা তো আমাদেরকে কোনো সাহায্য করতেইছে না, উল্টে তিনি বিয়ে করার জন্য চাপ দিতেছে তিনি বিয়ে করবে। আমরা সবসময় একটা কথা বলছি যে বিয়ে করলে তিনি করুক, আমাদের কোনো আপত্তি নেই, তার বউ সে খাওয়াবে, আমরা কি আমরা তার বউরে খাওয়াইতে পারবো না? যদি বাবা খরচা দিয়ে বউ খাওয়াইতে পারে তাহলে বিয়ে করুক। তো এই কথার মধ্যে তখন আমরা পড়ে আছি। আমরা আর কোনো কিছু আব্বারে বলতেছি না, আব্বা এইজন সেজন যারাই ধরতেছে আমরা প্রত্যেকের কাছে বরাবর একই কথা বলে যে আমরা ওনার বউ খাওয়াইতে পারবো না। আমার মৃত্যুবরণ করার প্রায় 2 থেকে 3 বছর পরেই আমার আব্বা হঠাৎ করে করলো কি, কোত্থেকে জানি এক মহিলাকে ধরে নিয়ে আসছে। এবং মহিলাকে যখন ধরে নিয়ে আসছে, আসার পরেই আমরা তখন সবাই অবাক, কিরে এই মহিলাকে কোত্থেকে আনছে। মহিলাকে যখন তিনি আনে, ওই মহিলার সঙ্গে একটা মেয়েকেও নিয়ে আসে, একটা মেয়ে বাচ্চা আছে মহিলার। মেয়েটার বয়স তখন প্রায় আপনার 5-6 বছরের মতো হবে, এরকম একেবারে ছোট না, বড়ই। এই মেয়েটাকে সহ ওই মহিলাকে আমার আব্বা বাড়িতে নিয়ে আসে, এনে সবার কাছে বলাবলি করতেছে তিনি নাকি এই মহিলাকে বিয়ে করছে। তো ঘটনাটা ছিল বিকেলবেলা, আমি তখন কাজ করতেছিলাম, আমার কাছে খবর আসছে এই ঘটনা, আমি তখন আরেকজনের বাড়িতে কাজ করি। তা দৌড়ে তখন বাড়িতে আসছি, আসার পরে দেখলাম যে ঘটনা সত্যি, আমার বাবা তার বউ আর বাচ্চা নিয়ে বসে আছে। আমি খুব রাগ করছি, আব্বারে মাইরা বাড়ি থেকে বের করে দিব। এমন অবস্থার মধ্যে আমার দাদি এসে আমাকে জড়াই ধরছে, ধরে বলতেছে আকবর তুই রাগারাগি করিস না, তোর বাপে যেহেতু বিয়ে করছে তোর বাপেই খাওয়াইব, তোদের কোনো টেনশন নাই। আমি বললাম বিয়ে তো করছে, বউ তো আনছে, সাথে একটা বাচ্চাও নিয়ে আসছে, এগুলোরে খাওয়াবে কে? আমরা নিজেরাই ভাত খাইতে পাই না, এদেরকে খাওয়াবো কেমনে? আমার দাদি বলে এই নিয়ে তোর চিন্তা করতে হবে না, যে বিয়ে করে আনছে সেই খাওয়াবে। দাদির কথার উপরে ভরসা করে আমি আর আব্বারে কোনো কিছু বললাম না যে ঠিক আছে উনি বিয়ে করছে উনিই খাওয়াবে। তা এইরকম করে ওই মহিলাটা আমার ওই সৎমাটা সত্যি অনেক ভালো ছিল, এতটাই ভালো ছিল যা বলার মতো না। তিনি আমার মায়ের মতো আমাদের সঙ্গে কাজ করতেন, এখানে যাইতেন ওইখানে যাইতেন, বিভিন্ন জায়গায় কাজ কাম করতেন, আমাদের সঙ্গে বেশ ভালোই ছিল। তো এরকম করে ওনার যে একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল আয়না, উনি মেয়েটার নাম রাখছিল আয়না আক্তার। তো আয়না মেয়েটাও কম বয়স থেকে আমাদের সঙ্গে খুব ভালো মিশে গেছে। আমরা তো আসলে ছোটোবেলা থেকে বোন দেখি নাই, বোনের আদর ভালোবাসা আমরা জানি না। এই আয়না মেয়েটাকে আমরা সত্যি 3 ভাই আমাদের বোনের মতো করেই বুকে জড়িয়ে নেই। তখন দিনগুলো মাশাল্লাহ বেশ ভালোই কাটতেছিল। আব্বা যাই করুক যেটাই করুক, মোটামুটি বিয়ে যে করছে, যে বউটা আনছে এটা তো ভালো, আমরাও আল্লাহর কাছে শুকরিয়া। এরকম করে বেশি দিন যায় নাই ভাই, অল্প কিছুদিন যাওয়ার পরে আমার আব্বা রূপ পাল্টে গেছে। আমার আব্বা তখন কারণে অকারণে আমাদের ওই সৎমায়ের উপরে অত্যাচার করতে থাকে, সৎমাকে মারে। এখন কি কারণে মারে এবং ওই সৎমায়ের বাড়ি কই আমরা কিন্তু সেটাও জানতাম না, যে ওনার বাড়ি কই, কোন জায়গা থেকে আমার আব্বা ধরে আনছে। শুধু জানি উনি চট্টগ্রামে নাকি কোথায় চাকরি করতো, আমার আব্বার সঙ্গে পরিচয় হয়, আব্বা ওখান থেকে তারে নিয়ে আসে।
এবং আমি সৎমায়ের সঙ্গে যেটা জানতে পারি যে তার আগের স্বামী মারা গেছে এবং মারা যাওয়ার পরে যে কোনোভাবেই হোক আমার আব্বার সঙ্গে সম্পর্ক হয় এবং এরপর আমার আব্বা তাকে গ্রামে নিয়ে আসে বিয়ে করে। তো আমি তখন বললাম যে আমার আব্বারে বললাম যে আপনি এগুলো কেন করতেছেন? তিনি তখন আমাদের সঙ্গে রাগারাগি করে, আমার বউ আমি মারবো তোর কি? মানে আমাদেরকে এরকম করতো। কেন মারতো ভাই সেটাও বুঝতাম না। এই যে মারতো মহিলাটারে মারার কারণ কি আমি সেটাও বুঝতেছি না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতেছে। একদিন হলো কি রাতের বেলায় এমন মারা মারছে আমার আব্বা আমার ওই সৎমাকে, এবং মারার পরে আমার সৎমায়ের শরীর থেকে রক্ত বের করে ফেলছে। বের করে আমার আব্বা তখন বেরিয়ে গেছে। তো বেরিয়ে যাওয়ার পরে আব্বা আর বাড়িতে আসতেছে না। পরের দিন হয়ে গেছে, আব্বা বাড়িতে আসে না। প্রায় 2 দিন অতিবাহিত হয়ে গেল, আব্বার বাড়িতে আসে না। পরে আমার সৎমা বলতেছে তোমার আব্বা কই গেছে আমি জানি, আমি তোমার আব্বার ওখান থেকে খুঁজে আনবো। আমি বললাম যে আপনি যাইন না, এই লোকটা বাড়িতে আসলেই আপনারা মারে, আপনার গায়ে হাত তোলে, তাই লোকটার আপনি খুঁজতে যাবেন কেন? তারা খোঁজার দরকার নেই। আমরা আপনার 3 ছেলে আছি, আমরা ভাই সত্যি আমার সৎমাকে মায়ের মতোই দেখতাম। আমাদের মা মারা গেছে, আমরা ভেবেছি আমরা আরেকটা ভালো মা পাইছি। তা আমি বলতাম যে আপনি আব্বারে খোঁজার দরকার নেই, আব্বা মানুষ ভালো না, আসলে আপনার গায়ে আবারও হাত তুলবে, আপনাকে মারবে, এত যায় ঝামেলার দরকার কি? আমরা যেহেতু আছি আমরাই আপনারা খাওয়াবো, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। উনি তখন আমারে বলতেছে না তোমার বাবারে আমার খুঁজে বের করাই লাগবে, তোমার বাবারে আমার খুঁজে বের করাই লাগবে। যদি তোমার বাবারে খুঁজে বের করতে না পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম আব্বারে খুঁজে বের করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে? কি বলতেছেন, কারণ কি? উনি বলে তোমার আব্বা আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসবে, আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসবে। আমি জানি তোমার আব্বা কই আছে, আমি ওখান থেকে তোমার আব্বাকে ধরে নিয়ে আসবো। বারবার নিষেধ করার পরেও উনি আমার কোনো নিষেধ মানে নাই। উনি আব্বার কাছে যাবে, আব্বাকে খুঁজবে, আব্বাকে ধরে আনবে। এটা বলার পরে একদিন আব্বার সন্ধানে উনি চট্টগ্রাম শহরে চলে যায়। কিন্তু তার যে মেয়ে আয়না ছিল, আয়না তখন আমাদের সঙ্গেই ছিল। মানে আয়নাকে উনি নিয়ে যায় না, উনি একাই যায়। তো আয়নাকে রেখে উনি তখন আব্বাকে খুঁজতে যায়। খুঁজতে যাওয়ার পরে উনিও আর ফিরে আসে না। আয়না তখন আমাদের সঙ্গেই থাকতো, আমরা এখানে সেখানে কাজ কাম করতাম, আমাদের সঙ্গে কাজে যাইতো, থাকতো, মানে আমাদের একদম বোনের মতোই ছিল। আর আয়না এতটাই ভালো ছিল ভাই, এতটাই শান্ত স্বভাবী, এত সুন্দর একটা মেয়ে ছিল যে ওরে দেখলে যে কেউ বলবে পুতুল, একেবারে পুতুলের মতো সুন্দর ওর চেহারা ছিল। তো কি আর করব, আমাদের সঙ্গে আছে। আব্বারে তো আর খুঁজে পাওয়া গেল না। আব্বা যে গেল, আব্বারে খুঁজতে সৎমা বেরোলো, সৎমাও তখন উধাও হয়ে গেল। সৎমা আর আব্বা কেউই আর ফিরে আসতেছে না। এবার আমরা বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে কথা বলি, হারানো বিজ্ঞপ্তি দিই, এখানে সেখানে তাদের ছবি দিয়ে তারপর ব্যানার তৈরি করে দিচ্ছি, কিন্তু কোনোভাবে আর তাদেরকে খুঁজে পাওয়া গেল না। আমার আব্বা তো ফিরলই না, সাথে আমার সৎমাও আর ফিরে আসলো না। আদৌ তারা বেঁচে আছে কি মরে গেছে আমি সেটাও জানি না। এমন করতে করতেই তখন আমি চিন্তা করলাম, আমার দাদি বলতেছে যে তুই তাদেরকে আর খুঁজিস না, তাদেরকে খুঁজে তোর লাভ নাই, তুই তোর ভাই বোনগুলারে মানুষ কর। আয়না নামের তোর একটা বোন আছে এবং তোর আরও ছোটো 2টা ভাই আছে, তোর বাবা যেহেতু চলে গেছে, তুই বড় ভাই হিসাবে তার দায়িত্ব পালন কর, তাদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোল এবং সমাজের সবার কাছে তাদেরকে একটা ভালো পরিচয় দে। আমার দাদি তখন আমাকে এগুলো বলতেছে। আমি বললাম যে আচ্ছা দাদি ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি সত্যি এদেরকে আমার মতো করে আমি তৈরি করব। তো তখন আমি আবারও ভাই মাঠে ঘাটে কাজ কাম শুরু করি, এখানে সেখানে কাজ করি। এই করতে করতে আমি চিন্তা করছি কিছু একটা করা যায় কিনা। এইভাবে প্রায় আরও আমার 7-8 বছরের মতো কেটে যায়। আমি তখন প্রায় 20 বছরেরও বেশি সময় আমার হয়ে যায়। আমি তখন মোটামুটি টাগরা জওয়ান। আর আমার ওই বোনটার জন্য, আমার বোনের আয়নার জন্য তখন ও অনেক ছোট বয়স ছিল, ওর বয়স তখন অনেক কম, 12-13 বছর হতে পারে, আনুমানিক আর কি, আমি ঠিক সঠিক জানি না। তা এইরকম বয়সে না ওর বিয়ের ঘর আসতে শুরু হয়। এতটাই বয়সটা যদিও কম ছিল, বাট দেখতে শুনতে অনেকটা শরীরের গঠন টটন থেকে অনেকটা বড় হয়ে যায়। তো এই বয়সে ওর ভালো ভালো বিয়ের ঘর আসতো, তা আমরা ওরে বিয়ে দিব না। আমাদের একটা মাত্র বোন, আমরা আদর করে রাখতেছি, ওরে বিয়ে শাদী দিব না। এই করতে করতে আমাদের এলাকার একজন লোক আছে যার নাম সলিম মাস্টার। উনি কোনো মাস্টার না, কোথাও শিক্ষকতা করেন নাই, কিন্তু সবাই তারে সলিম মাস্টার বলে। তা আমি তখন মাঝে মাঝে সলিম মাস্টারের বাড়িতে কাজ করতাম, কাজে যাইতাম, এটা সেটার উপরে কাজ করতাম। সলিম মাস্টারের সাথে আমার একটা ভালো সম্পর্কও ছিল। এই করতে করতে একটা সময় সলিম মাস্টার আমারে বলতেছে যে একটা কাজ কর। ওনার একটা বড় দিঘি ছিল, অনেক বড় একটা দিঘি। আমারে বলে যে আকবর, আমি এবার দিঘিটা তোরে দিতে চাই, তুই তো বেটা লোক হিসাবে অনেক ভালো, আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করিস এবং তোরে আমি অন্যভাবে দেখি, আমার ওই দিঘিটা তোরে দিব, তুই দিঘির মধ্যে মাছ চাষ করবি এবং মাছ চাষ করে তোর এই দারিদ্রতা জীবন থেকে তুই মুক্তি পাবি, একটা ভালো জীবনে যাবি। তোর বাবা তোকে রেখে চলে গেছে, তোর মা তোকে রেখে মরে গেছে, তা তুই তো সত্যি একটা অসহায় ছেলে এবং একটা মেয়ে যার কোনো ঠিকানা নাই, তারে বোনের মতো করে মানুষ করলি, তা তুই তো মানুষ হিসাবে বেশ ভালো,
তা আমি আমার এই জমিটা মানে দিঘিটা তোর দিতে চাই, তুই ওখানে মাছ চাষ করবি এবং তোর ভাগ্যের পরিবর্তন ঘটাবি। তা আমি তখন বেশ খুশি হলাম, সত্যিই যদি আমাকে দিঘিটা দেয় আর আমি যদি দিঘিতে মাছ চাষ করতে পারি তাহলে রীতিমতো আমার ভাগ্য পাল্টে যাবে, আমার আর কোনো অভাব থাকবে না। আমি তখন সলিম মাস্টারে বললাম যে আপনি সত্যি কি আমার জন্য এটা করবেন? আপনি চাইলে তো দিঘিটা লক্ষ লক্ষ টাকায় ভাড়া দিতে পারেন বা আপনি দিতে পারেন অন্য কাউকে, কিন্তু আপনি এটা আমাকে কেন দিবেন? উনি আমাকে একটা কথাই বলে যে আকবর, তোরে আমার ভালো লাগে, তোর বাবা মরে গেছে, তোর বাবা চলে গেছে, তুই সত্যি এই এলাকার খুব কর্মঠের একটা ছেলে, আমি যার জন্য তোকে দিঘিটা দিতে চাই। পরে আমি বললাম যে কাকা, আপনি আমার দিঘি দিবেন ভালো কথা, কিন্তু আমি দিঘিতে যে মাছ পালাবো, ওই মাছ মানে মাছ ফেলার জন্য তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থকড়ি নেই, আমি মাছ চাষ করবো কি দিয়ে? উনি তখন আমাকে বলে, হ্যাঁ এটাও ঠিক, তোর তো দিঘি দিলে হবে না, কিন্তু দিঘিতে তুই মাছ ফেলতে হবে। তো দেখ, আমি তোরে কিছু টাকা সুদের উপরে দেবো। সোজা কথা, সলিম মাস্টার মানুষ হিসাবে আমার দৃষ্টিতে বেশ ভালো হলেও তিনি সুদের কারবারে ছিলেন, মানে সুদে টাকা লাগাইতেন, বিভিন্ন জায়গায় সুদে টাকা লাগাইতেন এবং সবাই থেকে সুদখোর সলিম বলেই ডাকতো। তো উনি এই সুদের কাজ কারবার করতেন। আমি আর ওনারে কোনো কিছু বললাম, যে বলতেছে যে আমি তোরে টাকা দিব এবং এই টাকা দিয়ে তখন তুই হচ্ছে এখানে মাছ ফেলবি। তো আমি তখন তারে বললাম যে টাকা যে দিবেন আপনি আমারে, আমার সুদের পরিমাণ কি? তখন মোটামুটি একটা ভালো সুদে উনি ধরছে। তো আমি এক হিসেবে চিন্তা করছি কি, দিঘিটা তো আমি ফ্রিতে পাইতেছি, দিঘি তো আর উনি আমার কাছ থেকে টাকা নিতেছে না, দিঘিটা হয়তো আমাকে ফ্রি দিবে আর সুদের টাকাটা দিয়ে আমি মাছ ফেলবো। এই কথাবার্তা তখন ওনার সাথে আমার হয়েছে। দেখেন মানুষ কিভাবে মানুষকে ঠকাতে পারে। এই কথাবার্তা হওয়ার পরে তখন উনি আমার একদিন ডেট করলো যে ঠিক আছে, আমি তোরে মাছের ফোনার টাকা দিব, তুই আসিস। তা আমি গেলাম, যাওয়ার পরে ওনার কাছ থেকে মাছের ফোনা কিনলাম, মানে মাছের ফোনার জন্য টাকা নিলাম এবং তিনি স্ট্যাম্প করলো, স্ট্যাম্প করে আমাকে অনেকগুলো টাকা দিল এবং সেই টাকায় আমি সিগনেচার করে স্ট্যাম্পে আমি ওনার কাছ থেকে মাছের ফোনা ফেলার জন্য টাকা আনছি। টাকা এনে আমি তখন মাছের ফোনা কিনে ওই মাছ আমি তখন দিঘিতে ফেলি। দিঘিতে মাছ ফেলার প্রায় 2 থেকে 3 দিন পরে একদিন উনি আমাকে তার বাড়িতে ডাকছে। ডাইকে আমারে বলে যে, আমারে বলতেছে আকবর, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আসলে অনেক কিছু মনে রাখতে পারি না, আমার তো অনেক ভুল টুল হয়ে যায়, তো আমি যে তোর দিঘিটা দিয়ে দিলাম, আমি তো দিঘিটাতে তোর সঙ্গে কোনো কাগজ করি নাই। উনি আমারে বলতেছে। আমি তখন বললাম যে হ্যাঁ, দিঘি তো কাগজ করে নাই, দিঘি তো আপনি আমার এমনিই দিয়েছেন মাছ ফেলার জন্য, মাছের টাকা তো আমি আপনার কাছ থেকে যে নিছি ওইটা তো আমি আপনি স্ট্যাম্প দিছি। মুহূর্তের মধ্যে উনি চোখগুলো বড় করে আমার দিকে তাকিয়ে বলে, আমি তোর এমনি দিছি মানে? আমি বললাম তো এমনি দিলেন না। উনি বলে, সবাই আমারে হাঁস দেয়, তা তুই আমারে ডিমও দিবি না? আমি বললাম যে আপনি তো বলছেন যে দিঘিটা আপনি আমার এমনি দিয়েছেন। বলে না না না, এমনি কেন, আমি তোর এমনি কেন দিব, সবাই নিলে আমার একটু বেশি দে, তুই একটু আমার কম দিবি, তোর যদি আমি পছন্দ করি, আমি তো দিঘি তোর এমনি দিব না। তখন কিন্তু ভাই আমি দিঘিতে লাখ লাখ টাকার মাছ ফেলে দিছি, দিঘিতে লাখ লাখ টাকার মাছ ফালাই দিছি। আমি তখন ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম যে আপনি এটা কী বলতেছেন? উনি বলে যে ঠিক আছে, সবাই তো আমার এই পরিমাণ টাকা দিত, তুই আমার একটু কমায়া দে, তারপরেও আমি তোর দিঘিটা কন্ট্রাক্টে দিতে চাই, আমি তোকে এমনি দিব না। এবং উনি দেখলাম স্টেমে লেখালেখি সব কিছু করে রাখছে। রাখার পরে উনি আমার বলে যে এখানে সিগনেচার দে। তো যখন বলতেছে সিগনেচার দেওয়ার জন্য, ভাই আমি তখন কী করবো? আমি বললাম যে ঠিক আছে, আপনি আমার একদিন সময় দেন, আমি একদিন একটু চিন্তা করি। উনি বলে না না না, নাইলে তুই তোর দিঘি থেকে মাছ উঠে সব নিয়ে যা, আমার দিকে আমি অন্য কাউরে দিয়ে দিব, আমার দিকে অন্য কাউরে দিব, আমি তোরে দিব না। কী পরিমাণের চিটার হতে পারে। পরে আমি এলাকাতে আসার পরে আমার দাদির সঙ্গে আলোচনা করে আমি সব কিছু কিন্তু দাদিকে জানাইতাম। দাদি তখন আমারে বলতেছে, কি আর করবি, এখন তুই যে দিঘিতে মাছ ফেলে দিলে আবার মাছগুলো উঠে বেচবি কই, এরপরে ওর সুদ চালাবি কেমনে? যেহেতু তুই ব্যবসায় নামছিস, ব্যবসায় লাভ লস আছে, তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই ওরে আরও কিছু ওর ওই মানে স্টাম্পে সিগনেচার কর, কোনো সমস্যা নাই। তোর মাছ যদি বড় হয় তাহলে সেই মাছ বিক্রি করে তুই তো ঋণ পরিশোধ করে ফেলবি, এটা যে কোনো টেনশনের কিছু না। আমি তখন বললাম, দাদি এরপরও বিষয়টা জানি আমার কাছে কেমন লাগতেছে, আমার কাছে মনে হয় যে এই সলিম মাস্টার আমার সাথে প্রতারণা করতেছে। দাদি বলে, হ্যাঁ এটা তো নিশ্চিতই প্রতারণা, কিন্তু প্রতারণা করলেও আমাদের তো কিছু করার নাই, যেহেতু তুই দিঘিতে মাছ ফেলেই দিছিস, মানে দিঘির কাগজপত্র করা ছাড়া এখন তো আর পুরনো কথা বলে লাভ নাই। মাস্টার যদি টাকা চায় তাহলে তো টাকা দিতেই হবে, আমরা তো এর থেকে পিছু হাঁটতে পারবো না। তাদের মুখের দিকে তাকিয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এই শালার মানুষ কত খারাপ হয়। আর কোনো কিছু বললাম না, ঠিক আছে। আমি তখন এই রাগ অভিমান নিয়ে এই সলিম মাস্টারের স্ট্যাম্পে সিগনেচার করলাম যে ঠিক আছে, আমি আপনার কাছ থেকে এইটা নিলাম কন্ট্রাক্টে, 5 বছরের কন্ট্রাক্টে নিছি এবং 5 বছর পরে আমি তার ঋণ পরিশোধ করবো এবং প্রতি মানে খদে খদে মাছ বিক্রি করে তারা টাকা দিব, ওভাবেই স্ট্যাম্পে লেখা হয়েছে। সব কিছু ওকে হওয়ার পরে আমি তখন দিঘিতে মাছ ফেলে দিলাম।
মাছ ফেলে দিলে, মাছ তো আগেই ফেলছে, আমি তখন দিঘি পাহারা দিতেছি, দিন রাত মিলিয়ে দিঘি পাহারা দিতেছি। এইভাবে দিঘিতে মাছ ফেলার প্রায় আপনার আনুমানিক 15 থেকে 20 দিন পরে এরই মাঝে কিন্তু আমি ওনার কাছ থেকে সিগনেচারও করে দিচ্ছি ওনাকে, উনি আমাকে দিঘি কন্ট্রাক্টে দিচ্ছে, ওখানে সিগনেচার হয়েছে, মাছ ফেলানোর জন্য টাকা নিছি ওইটাতে সিগনেচার হয়েছে। সব কিছু হওয়ার পরে 15 থেকে 16 দিন পরে একদিন রাতের বেলায় আমি দিঘির পাড়ে ঘুমিয়েছিলাম, যে দিঘি আছে দিঘির পাড়ে ঘুমাইছি, এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভোরে আমি দেখতেছি কি যে দিঘির মধ্যে সাদা সাদা কি জানি ভাসতেছে। তখন ভাই ফজরের একটু পরে মানে সূর্য একটুখানি উঠতেছে, পূবের আকাশটা মোটামুটি একটু ক্লিন হচ্ছে, এমন একটা অবস্থায় দিঘির দিকে তাকিয়ে দেখি যে দিঘির উপরে সাদা সাদা কি জানি ভাসতেছে। এইটা দেখার পরে আমি লাফ দিয়া দিঘির কাছে গেলাম, গিয়ে দেখতেছি কি রে ভাই, দিঘির উপরে আমার যে মাছের ফোনাগুলা এগুলো ভাসতেছে। তো আমি তখন চিৎকার দিয়ে দিঘির মধ্যে লাফ দিয়ে নেমে গেলাম, নেমে গিয়ে দেখতেছি যে আমার যত মাছের ফোনা আছে এই সব কিছু দিঘির পানির উপরে ভাসতেছে। আমি তখন চিৎকার শুরু করলাম, এটা কি হইল? এবং চিৎকার করার সঙ্গে সঙ্গে আশেপাশে যে বাড়িঘরগুলো ছিল সেখান থেকে কিছু মানুষরা তখন দৌড়ে আসে, এসে সবাই বলতেছে দিঘিতে বিষ ঢালা হয়েছে, দিঘিতে বিষ ঢেলে দেওয়া হয়েছে এবং এই জন্যই মাছগুলো মরে গেছে। তা আমার কথা হচ্ছে আমি তো পাহারাই দিই, সারা রাত আমি থাকি, তো সে রাত আমি একটু ঘুমাইছিলাম, আপনার গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল, তা কে আমার দিঘিতে বিষ ফেলাই দিল? সময় সামনের দিকে যেতে যেতে দিনের তখন 8টা বাজে সকালবেলা, তখন ওই সলিম মাস্টারও দিঘির পাড়ে আসে, এসে আমারে বলে, আকবর কি হয়েছে রে? আমি বললাম যে কাকা দেখেন এই ঘটনা, আমি তো আপনার কাছ থেকে সুদের উপরে টাকা নিয়ে আমি দিঘিতে মাছ ফেলেছিলাম, আমি আপনার কাছ থেকে দিঘি কন্ট্রাক্ট নিয়েছি, কিন্তু আজকে দেখেন কে জানি আমার দিঘিতে বিষ ফেলে দিছে, আমার দিঘির সম্পূর্ণ মাছ মরে গেছে। উনি তখন বলতেছে, মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সমস্যা নাই, তুই টেনশন করিস না, আমি তো আছি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এখন কি করব? উনি বলে, তোর কোনো কিছুই করার দরকার নাই, দেখ মাছের ফোনাগুলো বিক্রি করা যায় কিনা। তো এগুলো ধরেন আপনারা, আমার কাছে যেটা মনে হয়েছে রাত্র প্রায় 10টা-11টার দিকে বিষ ঢেলে দেওয়া হয়েছে, মাছগুলো তখন প্রায় মরে পচে তারপরে ভেসে উঠছে। এই মাছগুলো আমি শুটকি করা ছাড়া আর কোনো কিছু করার ছিল না, এই ছোট মাছের ফোনা দিয়ে তো শুটকিও হবে না। আমার প্রায় সম্পূর্ণ মাছগুলোই নষ্ট হয়ে গেল। মাছগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি দারিদ্রতার এত নিচে পড়ে গেছি, তখন আপনাকে বলি বুঝাতে পারবো না সেই সময়টা। আমার যে 2 ভাই আছে তারাও মানুষের বাড়িতে মাঠে ঘাটে এখানে সেখানে কাজ করে। আমার দাদিটা তখন পর্যন্ত আমার ওই বোনটারে নিয়া আয়নারে নিয়া এই মাঠে ঘাটে কাজ করতো সেই বয়স পর্যন্ত। এই অভাবের দিনে আমার উপরে এমন গজব আল্লাহ কেন ফালাইলো? কে আমার মাথায় এমন বাড়ি মারলো? ঠিক বুঝতে পারলাম না। কান্নাকাটি করতেছি। এই করতে করতে আমি তো জানি এখানে সেখানে কাজ কাম করি, এই করে প্রায় 4 মাস কেটে গেছে। তো আমার কিন্তু 4 মাস পরে মাছ বিক্রি করার কথা, আমি যে মাছ ফেলছি এটা 4 থেকে 5 মাস পরে মাছ বিক্রি করে ফেলবো। এই সময় আসার পরে সলিম মাস্টার একদিন আমার তার বাড়িতে ডাকছে। মাছ নষ্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিঘিতে আর কোনো কিছু ফেলি নাই, দিঘি কিন্তু খালিই পড়ে আছে, আমি কিন্তু তার কোনো কিছুই করি নাই, আমি কিন্তু ওই মাঠে ঘাটে বাইরেটারে কাজ কাম করি। এই কয়েকটা মাস পরে সলিম মাস্টার আমার তার বাড়িতে ডাকে নিয়ে বলতেছে যে আকবর কি ব্যাপার, আমার কি টাকা দিবি না? আমি বললাম যে কাকা টাকা দিব কোত্থেকে, আর কি টাকা দিব আমি আপনারে? উনি বলে কি টাকা আমার দিবি আমার কাছ থেকে তুই দিঘি ভাড়াই নিলি না? আমি বললাম হ্যাঁ দিঘি তো ভাড়াই নিছি, দিঘিতে মাছও ফেলছে, আপনি না দেখছেন সব মাছ মরে গেছে, কে দিঘিতে বিষ ঢেলে দিছে? উনি বলে তোর দিঘি কে বিষ ঢেলে দিছে এটা আমি কি জানি, তুই আমারে টাকা দিবি না? আমি তখন বললাম আপনি কি মানুষ নাকি অমানুষ? এগুলো কি বলতেছেন, আমি আপনার টাকা দিব? এগুলো কি ধরনের কথা বলেন? উনি বলে তুই কি টাকা দিবি কি দিবি না আমার সোজা কথা বল, যদি টাকা না দেস তাহলে আমি আইনানুগ ব্যবস্থা নেব, আমার কাছে কাগজপত্র আছে। আমি তখন ভাই কেন জানি আমার কাছে কেন জানি মনে হয় এই সলিম মাস্টারই আমার দিঘির মধ্যে বিষ ঢেলে দিয়েছে। আমার ভিতর তখন এটা মনে হচ্ছে। আমি রাগে ক্ষোভে অভিমানে বলেই বসলাম যে তাহলে কি দিঘিতে আপনিই বিষ ঢালছেন? উনি তখন সঙ্গে সঙ্গে বুড়ো মানুষ ছিল, তারপরও সে ধেয়ে আসছে আমার মারার জন্য। তো আমারে বলে তুই টাকা এখন আমারে টাকা দিবি, এই মুহূর্তে এখানে দাঁড়ায় তুই আমার ঋণ পরিশোধ করবি, অন্যথায় আমি তোকে জেলে দিয়ে দিব। এই তুই একটা বাটপার, তুই আমার কাছ থেকে দিঘি নিলি, তোর দিঘিতে কে বিষ ঢেলেছে, তোর দিঘির মাছ মরে গেছে, এই তো আমার কিছু যায় আসে না, আমার টাকা আমারে দেওয়াই লাগবে। মুহূর্তের মধ্যে উনি চোখ উল্টায় ফেললো। আমিও তখন রাগ সহ্য করতে পারি নাই। এই কথা কাটাকাটির মাঝে আমার হাতে একটা বাঁশ ছিল, আমি বাঁশটা দিয়ে কি জানি কি কাজ করতেছিলাম, ওই বাঁশটা দিয়ে তখন তার কান এবং গালের মধ্যে একটা বাড়ি মারছি, খুব জোরে বাড়ি মারছি। ওই বাটপাড়ের কিন্তু কেউই নাই, তার বউ নাই, তার বাচ্চাও নেই, এবং সে এই বয়স পর্যন্ত কোনো বিয়েও করে নাই।
তার অগাধ সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, মানে বিয়ে করে না আর কি। খারাপ লোক, বিভিন্ন ভাবে হচ্ছে খারাপই করে বেড়াইতো। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে ঢুলে পড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, জায়গার মধ্যে ঢুলে পড়ে যায়। আমি তখন সেখান থেকে দৌড় দেওয়া পালায়া যাই। দৌড় দেওয়া পালায়া বাড়িতে আসি, দাদির কাছে আসি। আসার পরে দাদিকে বললাম যে দাদি এই ঘটনা। দাদি আমার বলে, কাজটা তো তুই ভালো করিস না, ওরে বাড়ি মারলি কেন? ও হচ্ছে দুষ্ট লোক, খারাপ লোকদের সঙ্গে ওর চলাফেরা, উঠা বসা, এটা তুই করলি কেন? আমি বললাম দাদি আমি সহ্য করতে পারি নাই, ওই একটা বাটপার। আমার দাদি বলে, ও তো বাটপার আমি জানি, ও যে তোরে ফাঁদে ফেলছে ওটা তো আমি তখনই বুঝছি, কিন্তু আমি তো এটা বুঝতে পারি নাই সে যে এতটা খারাপ। আমি বললাম দাদি আমি এখন কি করব? দাদি বলে, টেনশন করিস না, আমি মাস্টারের বাড়িতে যাই, দেখি মাস্টারের অবস্থা কী। দাদি গেল মাস্টারের বাড়িতে, এবং দাদি মাস্টারের বাড়িতে যাওয়ার প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে। আমি আয়নারে বললাম যে আয়না কয়টা ভাত বেড়ে দে, আমি ভাত খাবো। আয়না মাত্র ভাতগুলো বেরিয়ে দিল, আমি ভাতগুলো খাচ্ছি। কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করে ঘরে পুলিশ। পুলিশ দেখে তো আমি অবাক, কোনো কথা নাই বার্তা নাই, আমার হ্যান্ডকাপ পরাই দিল। আমার অপরাধ কি? আমার হাজারটা অপরাধ, যে অপরাধের সাথে আমার কোনো যোগাযোগে নেই, এই সমস্ত অপরাধে আমাকে তখন ধরে নিয়ে গেল। আমি বুঝলাম যে আমি সলিম মাস্টারের মাথায় বাড়ি মারছি, এই অপরাধেই পুলিশ আমাকে ধরতে আসছে। অবশ্যই কেউ না কেউ থানাতে খবর দিয়ে দিচ্ছে, বা সলিম মাস্টার নিজেই খবর পাঠাতে পারে, কারণ আমাদের এখান থেকে থানা কিন্তু বেশ দূরে না, প্রায় কাছাকাছি ছিল। তা আইসা পুলিশ তখন আমাকে ধরে নিয়ে চলে গেছে। আমি তখন জেল হাজতে। আমার কত অপরাধ, আমি মাদক ব্যবসা করি, আমি অস্ত্র ব্যবসা করি, আমি এই করি, আমি সেই করি, কিন্তু এগুলোর সাথে আমার বিন্দু পরিমাণেরও কোনো সম্পর্ক ছিল না। দীর্ঘ প্রায় 2.5 মাসের মতো আমি জেলের কুঠুরিতে থাকি। 2.5 মাস পরে আমার দাদি তখন বহু কষ্ট করে আমাকে জেল থেকে বের করে আনে। দাদি যেদিন আমাকে জেল থেকে বের করে আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এই পর্যন্ত কিন্তু দাদি আমার সঙ্গে জেলে কোনো দেখা করেনি, আমার কোনো ভাই অথবা আমার গ্রামের কোনো লোক আমার সঙ্গে দেখা করেনি। 2.5 মাস পরে আমি বেরিয়ে এসে আমি দাদিরে বলি যে দাদি ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে, আয়না কই? দাদি তখন আমার বলে, আয়না তো তার শ্বশুর বাড়িতে। আমি বললাম কি বলো দাদি, আয়নার বিয়ে হয়ে গেল, তুমি আমারে বললা না? আমার বোনের বিয়ে হয়েছে আমি জানলাম না। দাদি বলে, এমন লোকের কাছে বিয়ে হয়েছে তুই জানলে কষ্ট পাইতি, তাই তোরা আর জানাই নাই। আমি বললাম কার সঙ্গে বিয়ে হয়েছে? দাদি বলে, সলিম মাস্টারের সঙ্গে। আমি বললাম দাদি বলো কি, সলিম মাস্টার ওই বুইড়াটা? দাদি বলে হ্যাঁ। আমি বললাম দাদি এটা তুমি কি বলতেছ? সলিম মাস্টার আমার বোনের বিয়ে করছে, আর সলিম মাস্টারের নাতনির বয়সের থেকেও তো কম বয়স হবে আমার বোন আয়নার। এই সলিম মাস্টার কেমনে আয়নারে বিয়ে করলো? দাদি বলে, এই সলিম মাস্টার আয়নারে বিয়ে করার জন্যই এত সব কাহিনী করছে, এত সব কাহিনী সলিম মাস্টার আয়নারে বিয়ে করার জন্যই করছে। আমি তো বড় ভুল করে ফেলেছি রে, এই ভুলের মাসল আমাকে এইভাবে দিতে হবে আমি বুড়ো বয়সে বুঝতে পারিনি। আমি বললাম কি দাদি? দাদি আমারে বলে, তোরে সলিম মাস্টার যখন ওই জমিটা দিছিল, দিঘিটা দিছিল মাছ ফালানোর জন্য, এর আগেই সলিম মাস্টার এক তৃতীয় ব্যক্তিকে দিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে আয়নারে বিয়ে করার জন্য। তা আমি এটা শুনে সাথে সাথে নাকচ করে দিয়েছি। সলিম মাস্টারের বাড়িতে তুই কাজ করি, তার সঙ্গে তোর ভালো একটা সম্পর্ক আছে, যার কারণে আমি আর এটা তোরে জানাই নাই। তুই বললে হয়তো কষ্ট পাবে, এই জন্য তোকে বলি নাই। এবং এর কয়েক মাস পরেই সলিম মাস্টার তোরে দিঘিটা দিয়ে দিল, এবং দিঘিটা দেওয়ার কিছুদিন পরেই যখন আবার সে প্রতারণা করলো, আমি ভেবেছিলাম যে তোর তখনও বলে দিব। তা আমি বলি না, আগে তুই দিঘিতে মাছ ফালাই দিছিস, এরপরে যদি আমি এটা বলি তুই একটা খারাপে চলে যাবি, কারণ সে তো খারাপ মানুষ, তোর কাছ থেকে স্টাম্প নিয়ে গেছে, সিগনেচার নিয়ে গেছে, তোর ক্ষতি করবে। এই জন্য আমি আর তোকে বলি নাই। কিন্তু আসলে তার মূল টার্গেট ছিল আয়না, সে আয়নাকে পাওয়ার জন্যই এসব করে বেরিয়েছে। আর আমি যতটুকু জানতে পেরেছি, তোর ওই দিঘিতে আর কেউ বিষ ফেলেনি, এই সলিম মাস্টারই তার লোক দিয়ে দিঘিতে বিষ ফেলে এবং তোকে দারিদ্রতে পৌঁছায় দেয়, তোকে জেলে পাঠায়, যেন তুই বাধ্য হয়ে তোর বোনটাকে এই ভুইরার হাতে তুলে দেস। আমি তখন বললাম দাদি মানুষকে তো খারাপ হয়? দাদি আমার বলে হ্যাঁ হয়, মানুষের মাঝে ইবলিশ বসবাস করে, মানুষের মাঝেই ছিল আমাদের প্রিয় নবী। সুতরাং মানুষ ভালো হয়, মানুষ খারাপ হয়, এটাই স্বাভাবিক। আমি তখন বেশ কষ্ট পেয়েছিলাম দাদির কথা শুনে, মনটা তখন বুঝাইতে পারি নাই। দাদি বলে, বিয়ে হয়েছে আজকে প্রায় 10 থেকে 12 দিনের মতো। দাদি আমাকে বলে, এই সলিম মাস্টারে নাকি আমাকে জেল থেকে বের করে আনছে। আমার দাদি কিছুই করে নাই। আমার বোনের সঙ্গে সলিম মাস্টারের বিয়ে হওয়ার পরেই সলিম মাস্টারে আমার মামলা টামলা সব কিছু উঠায় আমাকে সুষ্ঠুভাবে জেল থেকে বের করে আনে। আমি তখন দাদিকে বললাম, দাদি আমি এই গ্রামে থাকবো না, আমি এই গ্রামে থাকবো না, কারণ এই গ্রামে থাকলে আমি যে কোনো সময় সলিম মাস্টারের মেরিয়ে ফেলবো, এই ভুইরাটা আমি বাঁচিয়ে রাখবো না। দাদি আমারে বলে, দেখ তুই রাগ করিস না,
তোর ওই বোনটারে কোথাও না কোথাও বিয়ে দেওয়াই লাগতো। মেয়েটার মা নাই, বাবা নাই, তোর মতোই এতিম। তো সলিম মাস্টার বয়স্ক মানুষ হলেও সে মেয়েটারে এই কয়েকটা দিনে বেশ সুখে রেখেছে। 10-12 দিনের মতো তাদের বিয়ে হয়েছে। আমি অনেকবার গিয়েছি। তোর বোনটা এই সলিম মাস্টারের ঘরে অনেক সুখে আছে। এটা নিয়ে তুই টেনশন করিস না, ওরে ওভাবে থাকতে দে। তুই আর সলিম মাস্টারের সঙ্গে কোনো খারাপ কিছু করিস না। ওই বেটার সামনেও যাওয়ার দরকার নাই, তার সঙ্গে কথাও বলার দরকার নাই, তুই তোর মতো করে থাক। তো রাগ, অভিমান এবং ক্ষোভ নিয়ে আমি তখন এই গ্রামের মধ্যেই পড়ে আছি। আবারও ওই যে পাতুবতে কাজ টাজ করি, মাঠে ঘাটে যে সমস্ত কাজ পাই, ওই যে দিনের যে কাজ আছে ওই কাজগুলোই করি। তো এভাবে প্রায় আমি জেল থেকে বেরিয়ে আসার 3 থেকে 4 দিন পরে আমার বন্ধুখান আমারে দেখতে আসে, মানে আয়না। তো আয়না আসার পরে আমি আয়নারে বললাম যে, আয়না, আমার সঙ্গে যা যা হয়েছে, আমার এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছে। আয়না আমাকে হাসি দিয়া বলে, ভাই আমার জীবন নষ্ট হয়নি, আমি ভালোই আছি। লোকটা বৃদ্ধ হলেও লোকটা খারাপ না, আমার সঙ্গে অন্তত ভালো আছে। তা আমি ওদের আসলে বোনের এই কথাটা শুনে ভাই আমি সত্যি অনেকটা খুশি হয়েছি যে হ্যাঁ, সলিম মাস্টার অ্যাটলিস্ট আমার বোনটাকে ভালো রেখেছে। তা আমি আর কোনো কিছু বাড়াইতেছে না। এভাবে আমি তখন মাঠে ঘাটে কাজ করে সময় কাটতেছে। এইভাবে প্রায় আরও অনেকগুলো মাস পেরিয়ে গেছে। অনেকগুলো মাস পরে আমার বোন আয়না একদিন আমাদের বাড়িতে বেড়াইতে এসে আমাদের বলতেছে যে, আকবর ভাইয়া একটা কাজ করেন, আপনি বিদেশ চলে যান। হঠাৎ করে আমার বলে, আপনি বিদেশ চলে যান। আমি বললাম, বিদেশ যাবো রে বোন, বিদেশ কি আর মুখের কথা? বিদেশ যেতে লাখ লাখ টাকা লাগে, এত টাকা আমারে কে দিবে? আমি এত টাকা কোথায় পাবো? আমার বোন তখন হঠাৎ করে বলতেছে যে, আপনি যদি বিদেশ যান তাহলে আপনার বিদেশ যাওয়ার টাকা আমি ব্যবস্থা করে দিব। আমি তখন আয়নারে বললাম যে, আয়না তুই এগুলো কী বলতেছিস? আমি বিদেশ যাব, তুই আমারে টাকা দিবি? তুই এত টাকা কোথায় পাবি? ও বলে, ভাইয়া যেখানেই পাই যদি আমি টাকা দিই তাহলে কি আপনি যাবেন? আমি বললাম, তুই যদি আমার টাকা ম্যানেজ করে দিতে পারিস তাহলে আমি যাব না কেন? আমি তো অবশ্যই যাব, কিন্তু আমার তো এটা জানতে হবে যে টাকাটা কোত্থেকে আসবে। ও আমার বলে, যেখান থেকেই আসুক, শুধু এটা মনে রাখবেন যে কোনো অসৎ পয়সার টাকা আমি আপনাকে দিব না, সৎ পয়সার টাকা আমি আপনাকে দিব। আমি বললাম যে ঠিক আছে, যদি তুই আমার বিদেশ পাঠাস তাহলে আমি যাইতে রাজি আছি। পরে আমার বোন তখন বললো যে ঠিক আছে, তাহলে আপনি পাসপোর্ট করেন। আমি প্রথমে আমার বোনের কাছ থেকে টাকা নিয়ে, আয়নার কাছ থেকে টাকা নিয়ে তখন আমি পাসপোর্ট সম্পূর্ণ করি। পাসপোর্ট হাতে পাওয়ার পরে আমার বোন তখন আমাকে একসঙ্গে 50,000 টাকা দেয়, দিয়া বলে, আপনি কোথাও লাইন দেন, দেখেন কোনো জায়গায় আপনার ভিসা হয় কি না। এরপরে আমাদের এলাকার এক দালালের মাধ্যমেই, দালাল ঠিক ওনাকে বলবো না, উনি আমার সম্পর্কে ফুফা হয়, ওনার মাধ্যমে কথাবার্তা বলি এবং তার মাধ্যমে ঢাকা থেকে একটা এজেন্সি থেকে আমি তখন একটা আপনার সৌদির ভিসা কিনি। এবং তখন আমি এই প্রথম এই সমস্ত কিছু আমার বোন, টাকা পয়সা যা যা লাগছে সবই আমার বোন দিছে। আমি কিন্তু সলিম মাস্টারের সাথে কথা বলতাম না, আমি কথাই বলতাম না। লোকটার আমার ভালোই লাগতো না, রাস্তাঘাটে দেখা হলেও উনি কথা বলতে চাইলে আমি কথা বলতাম না। আমার ভিতর থেকে ওই রাগটা কোনোভাবেই আমি কাটাই উঠতে পারতেছি না। আমি এমন একটা মানুষ, ভিতরে রাগ রেখে মুখে হাসি দিতে পারি না। যারে যেটা বলবো, ভিতরে যা আছে মুখেও আমার তা থাকবে, মুখে একটা তো অন্তরে একটা, আমি এরকম মানুষ না। তো যার কারণে আমার সলিম মাস্টারকে আমি সহ্যই করতে পারতাম না, তার সঙ্গে আমি কথাও বলতাম না। তো এমন করতে করতে আমার বন্ধু তখন আমাকে সম্পূর্ণ টাকাটা দিল এবং সেখানে আমার বিষয় লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি তখন সৌদি আরবে বাড়ি জমাই। আমি বাংলাদেশ থেকে সৌদি আরবে চলে যাই। সৌদি আরবে যাওয়ার পরে আমার যেই ভিসাটা আমি যেখান থেকে কিনেছিলাম, আমার অবস্থাটা বেশ একটা ভালো ছিল না, মানে বেশি একটা ভালো ছিল না আর কি। ওরা আমার যে কাজের কথা বলে নিয়ে যায়, মূলত আমাকে সেই কাজটা দেয় না। 3 মাস 4 মাস কাজ করি, 1 মাসের বেতন পাই। বেশ কষ্টে তখন সময়গুলো কাটতেছে। আর এদিক দিয়ে আমার বন্ধু তখন এই সলিম মাস্টারের সংসার করতেছে। আমি বিদেশ যাওয়ার প্রায় আপনার 1 থেকে 1.5 বছর পরে আমার দাদি তখন দেশ থেকে জ্ঞান শুরু করছে, এই যে তুই বিয়ে কর, কারণ হচ্ছে গিয়ে তুই বিয়ে করতেছিস। তখন কিন্তু ভাই আমার অনেক বয়স হয়ে গেছে, এবং মানে সত্যি কথা বলতে গেলে আমার বিয়ের বয়সও সে সময় পেরিয়ে যাচ্ছে। দাদি আমারে বলতেছে যে এরপরে তোর জন্য আর মেয়ে পাওয়া যাবে না, কোনো মেয়ে তোর কাছে বিয়ে বসবে না, তোর বয়স হয়ে গেছে, দাড়ি পাকছে, চুল পাকছে, তুই বিয়ে করে ফেল। মানে দাদি তখন বিয়ের জন্য আমাকে বেশ চাপে দিচ্ছিল এবং আমার বোনও বলতেছে যে ভাইয়া বিয়ে করে ফেলো। তো ওরা যখন সবাই এরকম বিয়ে নিয়ে হানাই ফানাই শুরু করছে, আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার জন্য মেয়ে দেখো। আমার দাদি আর আমার বোন খোঁজাখুঁজি করে একটা মেয়ে আমার জন্য ঠিক করে, মেয়েটার নাম হচ্ছে শিরিন আক্তার। মেয়েটাও দেখতে শুনতে ভালোই আছে। আমি প্রায় 2 বছর কি 2.5 বছর সৌদি আরব থাকার পরে আমি তখন দেশে আসি। দেশে এসে এই শিরিন আক্তারকে বিয়ে করে আমি 3 মাসের মতো দেশে থাকি।
3 মাস দেশে থাকি, এতে আমার সংসারের কিন্তু সব অভাব অনটন চলে গেছে। আমার বোন সলিম মাস্টারের সাথে বেশ সুখে আছে, আমিও এখানে বেশ ভালো আছি, আমার বউও বেশ ভালো আছে আমাদের সঙ্গে। আমার দাদি তখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ দাদিকে হায়াত দান করছে, দাদি তখন পর্যন্ত হাঁটাচলা করতে পারতো। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, দাদি আমাদের গ্রামের সবচেয়ে বেশি হায়াত পাওয়া একজন মানুষ। আল্লাহ দাদিকে অনেক ন্যাক হায়াত দান করেছে। তো বিদেশে আমি তখন পড়ে আছি, এরকম করতে করতে দাদি আমাকে বিয়ে করার আমার একটা আমি বিয়ে করে 3 মাস দেশে ছিলাম, এরপর আবার সৌদি আরবে চলে যাই। যাওয়ার পর আমি সুখবরটা পাই যে আমার বউ গর্ভবতী হয়। এবং সবচেয়ে দুঃখে কি সুখের কথা আমি জানি না, যেদিন আমার একটা পুত্র সন্তান হয় তার আগের দিন আমার দাদি মারা যায়। যেদিন আমার একটা পুত্র সন্তান হয় ঠিক তার আগের দিনে আমার দাদি মারা যায়। দাদি অনেকটা বয়স পায়, অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে। এবং দাদির মৃত্যুতে আমি চরমভাবে কষ্ট পাই, অনেকটা কষ্ট পাই আমার দাদি যখন মারা যায়। এবং দাদি আমার কাছে সব ছিল, আমার বাবা বলেন, মা বলেন, দাদি আমার কাছে সব ছিল। কিন্তু দাদির মৃত্যুতে আমি খুবই কষ্ট পাই। দাদি মারা যাওয়ার পর আমার তখন একটা ছেলে হয়। তো ছেলে হওয়ার পরে আমি আরও 2 বছর থাকি সৌদিতে, আরও 2 বছর থাকি। এবং দাদির মৃত্যুর পর আমার ছেলে হয়, দেন আমি তখন আবারও দেশে আসি। দেশে আসার পরে দাদির কবর জিয়ারাত করে আমার ছেলেকে আদর সমাদর করি। এবং আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমি পুনরায় আবারও সৌদিতে চলে যাই। তো এরপরে আমার কেন জানি সৌদিতে এবার চলে যাওয়ার পরে এই সলিম মাস্টার আমার বোনের উপরে একটু অত্যাচার শুরু করছে। কেন সেটাও বলি। এই সলিম মাস্টার আমার বউ শিরিনের দিকে খারাপ নজর দিছে। ওই বারবার আমাদের ঘরে আসতো, ওই বুইরা আমাদের ঘরে আসতো, আমার বউর সঙ্গে খারাপ কথা বলতো, এগুলো করতো। তো আমার বোন আয়না এগুলোতে বাধা দিত, যে আপনি কেন বারবার আমার ভাবির কাছে যান, ওর সঙ্গে আপনি কেন কথা বলেন। এইগুলো নিয়ে আমার বউর সঙ্গে এই সলিম মাস্টার তখন ঝগড়া লেগে গেছে। তো ঝগড়া লাগার একটা পর্যায়ে আমার বোন তখন আমাকে বলে, ভাইরে আমি তো বেশ কষ্ট করে লোকের সংসার করেছি বিগত দিনগুলো, তো আমার কষ্টের কোনো শেষ ছিল না, আমি এত কষ্ট করছি, বাট আমি এখন আর তার সংসারে থাকতে পারতেছি না। সে এখন যেভাবে আমাকে মারতেছে, হয়তো কোনো একটা দিন আমাকে মেরেই ফেলবে, আমাকে আর বাঁচায় রাখবে না। তখনও কিন্তু ভাই সৌদিতে আমার অবস্থা ভালো না, আমি কিন্তু তখনও অভাবেই দিন পার করতেছি। মাস শেষে যা বেতন পাচ্ছি, ডাল আলুর ভর্তা দিয়ে ভাত খাই, আর যা টাকা থাকে তার সব টাকা দেশে পাঠাই দিই বউয়ের জন্য। কারণ তখন একমাত্র আমার বউই ছিল সব। বউয়ের নামে অ্যাকাউন্ট করছি, বউয়ের কাছে টাকা পাঠাই, সবই বউ। কারণ আমার তো মাও নাই, বাপও নাই, আগে পিছিয়ে কেউই নেই, এই জন্য আমার বউয়ের কাছে আমার সব কিছু ছিল। তখন আমি আমার বোনেরে বললাম যে এত কষ্ট করে ওই খারাপ লোকের সংসার করার দরকার নাই, তুই চলে আয়, তুই এই সলিম মাস্টারের সংসার করিস না, লোকটা যেহেতু ভালো না, তুই চলে আয়। তো আমার বোন বলতেছে, ভাই আমি কি সত্যি চলে আসবো, ওরে ছেড়ে দিব, আমি কিন্তু ওর কাছে থাকলে মারা যাবো, সে আমার যে কোনো সময় মেরে ফেলবে। আমি বললাম যে তুই ঠিক আছে, তুই এখানে থাকিস না, তুই চলে আয়, আমি যদি নুন দিয়া ভাত খাই, তুই আমার সঙ্গে নুন দিয়া ভাত খাইবি, তোর ভাবি আছে তার কাছে চলে আয়। তখন আমার ছেলেটা মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তা এবার দেখা গেল কি যে আমার বোন তখন চলে আসছে এই আমার ওয়াইফের কাছে। তো আমার বউয়ের কাছে আসতেছে, আমার কথা হচ্ছে যে আমি যা ইনকাম করি তাই তো দেশে পাঠাইতেছি। এমন করে 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে খবর পাইতেছে আমার বোনের সঙ্গে আমার বউ ভালো নাই। আমার বউ রান্না বান্না করে, ধরেন বাজার করে, আমি তো সব টাকাই আমার বউয়ের কাছেই দিই, আমার বোনের কাছে তো আর কোনো টাকা দিই না। আমার বউয়ের কাছে দিলে পরে আমার বউ বাজার সাজার করে সে গোপনে গোপনে রান্না করে আমার ছেলেকে নিয়ে খায়, এবং আমার বোনের কোনো খাবার টাবার দেয় না। এবং বোনের এই খাবার দাওয়ারে বেশ কষ্ট দিতে আছে, যারা আমাদের এই এলাকার মানুষ তারাই তাদের সঙ্গে গোপনে কথাবার্তা বলে জানতে পারি যে আমার বোন মানুষের বাড়িতে গিয়ে কাজ করে, এবং প্রতিদিন আমার বোনের সঙ্গে ঝগড়া করে, আমার বউ ঝগড়া করে। তা আমি যখন আমার বউরে জিজ্ঞাসা করি যে তুমি আমার বোনের সঙ্গে ঝগড়া কেন করো, এমন এমন খবর আমি মানুষের মাধ্যমে পাই যে আমার বোনের সঙ্গে নাকি তুমি খারাপ ব্যবহার করো। ওই তখন বলে, কে বলছে তোমার এই কথা, কে বলছে, এগুলো পুরোই মিথ্যা কথা, আমি যা খাই তোমার বোনও তা খায়। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার বোন কিন্তু কখনোই আমার কাছে বলতো না যে ভাইয়া ভাবি আমারে খাবার দাবারে কষ্ট দিতে আছে, বা ভাবি আমারে ইয়েতে রাখছে। এর মাঝে কিন্তু আমি আমার যে ছোটো আর 2টা ভাই ছিল, এর মাঝে আরেকটা ভাইরে কিন্তু আমি সৌদি আরবে নিয়ে আসি। একটা ভাইরে সৌদি আরবে নিয়ে আসি, আরেকটা ভাইরে আমি একটা দোকান দিয়ে দিছি। তা আমার ভাইও কিন্তু বাড়িতে থাকে না, ওই দোকান করে, দোকানের মধ্যেই থাকে। আরেকটা সৌদি আরবে আছে, ওই মোটামুটি ভালো আছে। আমারও ও টাকা টোকা দেয় না, ও নিজের টাকা নিজের কাছে রাখে। তাই মাঝে মাঝে চাইলে হয়তো কিছু টাকা দেয়, নাইলে ও দেয় না, যেহেতু বাবা মা কেউই নেই, দাদা দাদি কেউই নেই, ও দিবে কারে, ওর ব্যাংক ব্যালেন্স সব ওর কাছে। তা আমার ওই ভাইটা যেটা আপনার দোকানে থাকে, ওরে মাঝে মাঝে ফোন দিতাম যে ভাইরে একটু জানা গিয়া খবর নে না, আয়নার উপর নাকি তোর ভাবি অত্যাচার করে। ও বাড়িতে মাঝে মাঝে যাইতো, গিয়ে আমারে বলতো যে হ্যাঁ ভাই, ভাবি আয়নার সাথে খুব খারাপ ব্যবহার করে, এবং আয়নার গায়ে হাঁটায় হাত তোলে, এগুলো সেগুলো আমার ছোটো ভাই আমারে বলতো।
তো আমি আয়নারে বলি যে ভাইয়া আমি তোরা আলাদা টাকা দিব, তুই আলাদা থাক, তুই এখানে থাকার দরকার নাই, তোর ভাবি যেহেতু তোর অত্যাচার করে, তোর সঙ্গে খারাপ ব্যবহার করে, তুই এখানে থাকিস না, তুই আলাদা থাক। ওই দোকান আবার বলতেছে না ভাই আমি আলাদা থাকবো না, আমি ডাল দিয়া ভাত খাই, যাই খাই যেভাবেই খাই, আমি তোমার সংসারেই থাকবো, আমি তোমার ইয়ের সঙ্গে থাকবো, ওয়াইফের সঙ্গেই থাকবো, আমি যাবো না এই সংসার ছেড়ে, বা আমি আলাদা কোথাও থাকবো না। যতভাবেই তারে বলি যে না সে আলাদা থাকবে না, সে আমার ওয়াইফের সঙ্গে থাকবে। আর আমার ওয়াইফ তার উপরে যে অত্যাচার করে, যে অবিচার করে, তার রীতিমতো আল্লাহর আরস্য কেঁপে ওঠে, এমন একটা অবস্থা। তো সারাদিন আমার বোনে কাজ করতো, সকাল থেকে রাত অবধি মানুষের বাড়িতেও কাজ করতো, আমাদের ঘরে এসেও কাজ করতো, কিন্তু আমার বউয়ের জামা কাপড় থেকে শুরু করে যা আছে সব আমার বউ ধুতো করতো, আমার বোন ধুতো করতো, কিন্তু আমার বোনের এসে একবেলা খাবার দিত না। এইভাবে আমি তখন দেশে আসবো চিন্তা ভাবনা করতেছে, আমার বোন আমার বলতেছে ভাইয়া তুমি দেশে আইসো না, আমি দেশে আইসো না, যদি দেশে না আইসা পারো আমার একটু উপকার করো। আমার বোন আমারে বলতেছে, আমি তখন বললাম যে উপকার, কি উপকার করব? বলে ভাই রে, কথাটা বলতে খারাপও লাগে, তাও তোমারে বলি, যদি তুমি কিছু না মনে করো। আমি মনে করছি কেউ মনে আমার কাছে কিছু টাকা চাইবে, আমি এটা ভাবছিলাম। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি তো তোর জন্যই আজকে এই সৌদিতে আসি, তুই ওই লম্পট লোকটার সঙ্গে কষ্ট করে সংসার করে 2 টাকা এনে আমাকে বিদেশ পাঠাইলি, তোর জন্যই তো আজকে আমি 2 টাকা ইনকাম করি বা আমি ভালো আছি, তুই আমার কাছে বল কি চাস। আমার বলে ভাইয়া অনেক মানুষ তো সৌদি আরবে যায়, বাসার কাজে যায় অনেক মানুষ, আমি অনেকের কাছে খোঁজ খবর নিয়েছি, সৌদি আরবে নাকি কাজের মেয়ের ভিসা আছে, যদি পারো ভাই আমার একটা কাজের মেয়ের ভিসা দাও, আমারে তুমি সৌদি আরবে নিয়ে যাও, এরপর তুমি ছুটিতে দেশে আসো। আমি তখন বললাম যে তুই কী বলতেছিস বোন, আমি ইনকাম করে, আরেকটা ভাই তো এখানে আছে, আমার একটা ভাই আছে, কিন্তু ভাই ও আমার টাকা টোকা দিত না, সত্যি কথা, আমি নিজের টাকা খরচ করে ওরে সৌদিতে আনছে, ও আমার একটা টাকাও দেয় নাই। এবং আমার ওই ছোটো ভাইটা, 2টা ছোটো ভাই ছিল, 2টাই বেশ খারাপ হয়েছে, 2টাই আমার বাপের মতো হয়েছে, একটা আমার মায়ের মতো হয় নাই। তাই আমার বোনেরে বললাম যে না রে বোন তুই আসার দরকার নাই। ওই তখন বলতেছে ভাইয়া যদি আমি আত্মহত্যা না করি, তুমি যদি আমার আত্মহত্যা না চাও, তাহলে তুমি আমার নিয়ে যাও, যেমনি পারো আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করো, আমি তো তোমার টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, তাও তুমি আমার জন্য একটা ভিসা ব্যবস্থা করে আমার বিদেশে নিয়ে যাও ভাই, আমি এই দেশে থাকতে পারবো না। তো বোনটার মনে অনেক কষ্ট আমি বুঝতেছি, যার সঙ্গে যে কথা বলি তার কলিজা ছিঁড়ে যাচ্ছে কষ্টে, বুঝতেছি। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুই মন খারাপ করিস না, ভাইয়া তোর বিদেশে আনার ব্যবস্থা করব। তো এবার আমি একটা ভালো ভিসা খুঁজতেছি যে কোথায় একটা ভালো ভিসা পাওয়া যায়, কারণ যেমন তেমন জায়গায় তো আর ওরা আনা যাবে না। আর মানে বলতে খারাপও লাগে, বেশিরভাগ সৌদিদের বাসার ভিতরে একটু খারাপ কাজ হয়, ওরা আসলে কাজের মেয়ে বলেন বা খাদ্দামা বলে ওরা আর কি, ওগুলোকে আসলে ওভাবে তারা ভালোভাবে দেখে না। তো এই জন্য যে কোনো জায়গাতে আমার বোনের আইনে দেওয়া যাবে না। আমি চাচ্ছিলাম যে ভালো একটা জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। এইভাবে অনেক খোঁজাখুঁজি করার পরে তখন আমি আমার বোনেরে এই সৌদিতে একটা ভালো ভিসা পাই, খাদ্দামার বা কাজের ভিসা পাই। তো ওরে পাসপোর্ট করাই আমি তোরে সৌদি আরবে নিয়ে আসি। ওর কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আসার পরে যে লোকটার কাছে চাকরি দেয় সৌদি, ওই কিন্তু পুলিশে চাকরি করে, অত বড় লোক না, মোটামুটি মিডল ক্লাস টাইপের একটা লোক, মিডল ক্লাস টাইপের এবং বেশ ভালো আর কি। তো ওই লোকটার বাসায় তখন আমার বোনের আমি কাজ দিই। বোনেরাই না কাজ দিয়েছি, কাজ দিয়া প্রায় 3 মাস পরে আমি তখন দেশে গেছি। আমার ছেলেটার জন্য মন খারাপ লাগতেছে, কষ্ট হইতে আছে, ছেলেটা আব্বু আব্বু করে, ছেলেটারা কোলে নিব, বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে ভাই আমার বউ তখন মানুষের কাছে বলা বলি করে, মানে আমার কাছে বলে বা সবার কাছে বলে যে কি ব্যাপার বোনেরে নিয়ে গেছো, এখন তো আর দেশে আসার দরকার নাই, বোন পাইছো, বোনের নিয়ে রাতে ঘুমাইবা থাকবা। মানে বলতে অনেক খারাপ লাগে যে আমার বোনকে নিয়ে সে খারাপভাবে ইঙ্গিত করে আমাকে। আমি তখন বললাম যে শিরিন তুমি এগুলো কী বলতেছো, মানে কী ধরনের কথা বলো, আজকে যে আমি সৌদি আরবে গেছি 2 টাকা ইনকাম করছি, এই সবই তো আমার বোনের অবদান, তুমি আমার বোনকে মাথায় রাখার কথা, অথচ আমার বোনকে মাথায় তো দূরের কথা, তুমি আমার বোনের দুমুঠো ভাতও দেও নাই। আমার বোনটা দেশে আত্মহত্যা করতো, সে আমারে বলে, যার জন্য বড় কষ্ট করে আমার বোনের আমি সৌদি আরবে নিয়ে গেছি। ওইখানে ও একটা বাসায় কাজ করে, কাজের মেয়ের মতো কাজ করে, সকাল বিকাল কাজ করে 2 টাকা ইনকাম করে, সেই 2 টাকাও তো আমাকেই দিবে। আমার বউ তখন আমার এমন একটা খারাপ কথা বললো আমার বোনের সঙ্গে মিলিয়ে, ভাই আমি এটা আপনার মানে মুখে বলে বোঝাতে পারবো না। তখন বেশ কষ্ট হলো আর কি, যে অনেকটা কষ্ট হলো যে এগুলো কী ধরনের কথা বলে। আমি ভেবেছিলাম যে বেশ কয়েকটা মাস দেশে যেহেতু আসছি বেশ কয়েকটা মাস থাকবো, কিন্তু আমার বউয়ের আচার আচরণ কথাবার্তা শুনে আমার এই দেশে আর থাকা রুচি হয় নাই। আমি ওইখান থেকে ব্যাক করে অল্প সময়ের ভিতরে আমি আবারও সৌদিতে চলে আসি। তো প্রথম দিকে আমি আমার বোনেরে কোনো কিছু বলি না, যে বাড়িতে আমার বউ আমারে কী বলছে বা এই ঘটনাগুলো কিছুই বলি না। তে আমার বোন ওর মতো করে বাসায় কাজ করে, বিশ্বাস করেন মাস শেষে বেতনটা পাইলে আমার এনে দিয়ে দেয়।
তা আমি বলি যে তুই আমারে দিয়া দেস, তা আমারে কেন দিয়া দেস তুই? আমারে এই মাস শেষে বেতনটা পাইছে, বেতনটা পাইলেই সঙ্গে সঙ্গে এসে আমারে দেওয়া যায়। এরকম করে প্রায় কয়েকটা বছর কেটে গেছে সৌদিতে আমাদের। কয়েকটা বছর কাটার পরে একদিন কুমিল্লার একটা ছেলে, নাম হচ্ছে সোহাগ। ছেলেটা একটা বাসায় ড্রাইভিং করে, কোনো একটা বাসায় ড্রাইভিং চাকরি করে সম্ভবত। এই ছেলেটা আমি যে কোম্পানিতে কাজ করি ওইখানে একদিন আসছে। আইসা আমাদের কোম্পানি যে ফোরম্যান আছে ইন্ডিয়ানিরে দিয়ে আমার খবর দিছে। তা আমি গেছে, যাওয়ার পর ওরা তো আমি চিনি না। ভাই আমি তো আপনাকে চিনি না। বলা ভাই আমার নাম সোহাগ, আমার বাড়ি কুমিল্লা অমুক জায়গায়। তাই আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে, তুই কী ঘটনা কি, আমারে কীভাবে খুঁজে বের করলেন বা কেন আসলেন? পরে বলে ভাইয়া আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছিলাম, এখন আপনার ছাড়া তো আর কোনো উপায় নেই, এই জন্য আমি আপনাকে বলতে আসছেন। যে ঠিক আছে বলো প্রস্তাবটা কি। আমারে বলে যে আপনার যে একটা বোন আছে অমুকের বাসায় কাজ করে, ওই পুলিশের বাসায় কাজ করে, আপনার বোনটার আমার ভালো লাগে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোনের সঙ্গে কথাবার্তা বলে আমি তার বিয়ে করতে চাই। ও যে বাসায় থাকে আমি পাশের বাসায় হাউসে ড্রাইভিং করি, ওই মাঝে মাঝে দেখি গার্ডেনে পানি দেয়, বাগানে পানি দেয়, ভালো লাগে। তো একদিন আমার সঙ্গে কথা হয়েছিল, কথা হওয়ার পর আমারে বললো যে আমার ভাই যদি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, তো আপনার ঠিকানা আপনার বোনে আমাকে দিছে। তো কথাটা শুনে আমি একটু অবাক হলাম যে আমার বোন কি তার জীবনে আপনাকে কোনো কিছু বলছে? বলে হ্যাঁ সবই বলছে, একটা বয়স্ক লোকের সঙ্গে ওনার বিয়ে হয়েছে, মোটামুটি আমার বোন কিছু বাদ দেয় নাই, এই সবই সোহাগের কাছে বলছে। বলার পর আমি বললাম ভাই ঠিক আছে, আমি রাত্রেবেলা আমার বোনের সঙ্গে যাব, গিয়া কথাবার্তা বলে আপনাকে জানাবো। এই কথা বলে লোকটারে ছেড়ে দিলাম। দিয়া পরের দিন সন্ধ্যার পরে আমি তখন আমার ওই বোনের যেখানে কাজ করে, যে বাসায় কাজ করে, আরবির বাসায় গেছি। যাওয়ার পরে গার্ডেনে দাঁড়ায় আমার বোনের সঙ্গে কথা বলতেছিলাম যে বোন রে এমন এমন ঘটনা, এক ড্রাইভার সোহাগ আমার বাসায় গেছে, সে তো আমার এইটা আমার কারখানায় গেছে, আমার এটা বলতেছে। আমার বোন তখন আর কোনো কিছু বলে না, তখনও তো তার মোটামুটি বয়স হয়ে গেছে। পরে আমি বললাম যে তোর তো বিয়ে হওয়া দরকার, সৌদি আরবে পড়ে আছিস, তোর জীবন কীভাবে কাটবে, তোর তো বিয়ে হওয়া দরকার। তো এখন যে লোকটা আমার কাছে আসছে এটা কী বলবো? ওই আমার বলে ভাইয়া আপনি যেটা ভালো মনে করেন সেটাই। এখন আমি বললাম যে তোর কি কোনো পছন্দ আছে? বলে না ভাইয়া আমার কোনো পছন্দ নাই, আমার অপছন্দও নাই। আপনি যদি আমাকে কোনো কানা লোকের কাছে বিয়ে দেন আমি তার কাছে বিয়ে বসবো, ভাইয়া আমার কোনো অভিযোগ নাই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নাই, আমি দেখি কথাবার্তা বলে। এই কথাবার্তা বলে এবার আমি করলাম কি, এই ছেলেটার সঙ্গে কথা বললাম, সোহাগের সঙ্গে কথা বললাম। বলার পরে আমি বললাম যে ভাই দেখে তো সৌদি আরবে তো কোনো বিয়ে এভাবে হতে পারে না, যদি বিয়ে শাদী হয় তাহলে দেশে হবে, সৌদিতে তো কোনো এরকম কোনো বিয়ে টিয়া হয় না। বা ও তখন বলে ভাইয়া আমার তো বাড়ির ঠিকানা সবই আছে, আমি প্রয়োজন আমার পাসপোর্টের কপি আপনাকে দিব, এখানে একটা হুজুর ডেকে আমাদের কলমা পড়াই দেন, এবং এরপরে না হয় আপনি আমাকে বাড়ি করে নিয়ে যায় পরে আবার অনুষ্ঠান করে আমার কাছে বিয়ে দিবেন। তা আমিও মোটামুটি ওই ছেলের কথাবার্তা এত সুন্দর ছিল ভাই, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতো যে ছেলের কথা শুনলেই আপনি ফিদা হয়ে যাবেন, এমন একটা অবস্থা। আর ছেলের কথাবার্তা আমার কাছে বেশ ভালো লাগছে, আমি তখন রাজি হয়ে গেছিলাম। দু একজনের সঙ্গে আলোচনা করলাম আমার কারখানার, ওরাও বললো যে না খারাপ হবে না, তোর বোনটার যেহেতু একটা কলঙ্ক আছে তা যেভাবে বিয়ে দিয়ে দেওয়া যায় ভালোই হয়। পরে এই সোহাগ নামের ছেলেটার সঙ্গে তখন আমার দু একজন বন্ধুবান্ধব মিলিয়ে একটা মসজিদের হুজুর ডেকে কলমা পরে তখন বিয়ে দিয়ে দিলাম, কোনো কাবিন করে নেই, যেহেতু ওরা বিদেশে থাকে ওখানে তো কাবিন হয় না। তাই বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দিয়ে দেওয়ার পরে ওই তখন সুন্দর করে ওই আমার বোন থাকতেছে, ওর কাছেও থাকতেছে বা বাসায়ও থাকতেছে, বা যে শ্রোতা বা পুলিশ যে জানে ওরে বলে দিলাম যে আমার বোনের এই জায়গায় বিয়ে হয়েছে, ছেলে মাঝে মাঝে আসবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওই মাঝে মাঝে আসতেছে, বাসায় থাকতেছে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় আমার বোন তখন গর্ভবতী হয়। তো গর্ভবতী হওয়ার পরেই যখন আমার বোন গর্ভবতী হয় আমি তখন আলহামদুলিল্লাহ খুশি হই, এবং এরকম করে আমার বোনের ঘরে একটা কন্যা সন্তান হয়, একটা মেয়ে হয়। এই বিষয়গুলো কিন্তু আমার ভাই যে একটা বাংলাদেশে আছে ওই কিন্তু বিয়ে করে ফেলে, আমার যেটা সৌদি আরবে যেটা আছে, যেটা আমার ইমিডিয়েট ছোট, ওই কিন্তু বিয়ে করে না। বাংলাদেশে যেটার আমি ব্যবসা ধরাই দিলাম, দোকানপাট করে দিলাম, ওই কিন্তু বিয়ে করে ফেলে, আমারে জানায়ও না। তা আমি ওরে বললাম যে দেখ এমন এমন ঘটনা, আয়নার ঘর তো মেয়ে হয়েছে, হয়তো তখন খুশি হয়েছে। কিন্তু আমার বউ সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, অতিরিক্ত খারাপ ব্যবহার করে। এইভাবে দীর্ঘ কয়েকটা বছর দেশে জেনে কয়েকটা বছর পরে আবারও দেশে গেছি। দেশে যাওয়ার পরে আমার বউ তখন আমারে বলতেছে, আমি তখন আমার বউরে বললাম যে আয়নার ঘরে তো আলহামদুলিল্লাহ একটা মেয়ে হয়েছে, ওখানে ওরে বিয়ে শাদী দিলাম, হয়তো ওইখানে ভালো আছে। আমার বউ আমারে ধরেই বলে কি আর মিথ্যা কথা আমারে বানাইয়া বলতে হবে না, আমি তো জানি মেয়েটা কার, ওই মেয়েটা তোমারই মেয়ে, ওইটা চালাই দিছো আর কি আরেকজনের নামের উপর, আমি সবই জানি। তখন ভাই আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। এতদিন যাই বলছে যেটাই বলছে আমি ওর গায়ে ওভাবে হাত তুলে না বা কিছু কিনে, বাট সেদিন খুব রাগ হয়েছিল কথাটা শুনে যে আমার বোনের নিয়ে তুই এরকম কথা কেন বলবি। রাগ ক্ষোভ অভিমান নিয়ে তখন আমি আমার বউরে দিলাম মায়ের, শিরিনরে মায়ের দিলাম।
এই মাইট দেওয়ার পরে সে তখন এলাকার চেয়ারম্যান গণ্যমান্য লোকজন যা আছে সবাইকে নিয়ে আসছে, এবং যেহেতু তাদের ওর বাবারও আবার মোটামুটি পাওয়ার ছিল, এই খারাপি টারাফি করে সে রাগ অভিমান করে সে চলে গেছে। তা আমার যারা আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে, তারা বললো যে একবার একটা কাজ কর, তুই এখানে ঝামেলা বাড়াইস না, তুই বিদেশে চলে যা। কারণ দেখা যায় যে তুই ঝামেলা করলে সে তোর নামে মামলা টামলা দিয়ে দিবে, এরপর তুই আর বিদেশ যেতে পারবি না, তোর বিদেশ যাওয়াটা আটকায় যাবে। তার থেকেও ভালো একটা কাজ কর, তুই বিদেশে চলে যা, পরেরটা পরে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এটাই করা যাক। এরপরে আমি ওর সঙ্গে ঝামেলা টামেলা না বাড়াইয়া আমি তখন আল্লাহর রহমতে আবারও সৌদি আরবে চলে গেছি। তা সৌদি আরবে চলে যাওয়ার পরে এই দিক তো অনেকগুলো কয়েকটা মাস দেশে ছিলাম। দেশে থেকে সৌদি আরবে যাওয়ার পরে আমার বোনের অবস্থা তখন খারাপ। মানে আমার বোন আয়না কান্নাকাটি করে কেমন একটা অবস্থা, মানে কেমন যেন একটা অবস্থা। তা আমি যে আবার বাড়িতে গেছি, আমার বোন কিন্তু আমার বলছিল যে সোহাগের বাড়িতে যাওয়ার জন্য, সোহাগের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসার জন্য যাওয়ার জন্য। কিন্তু আমি তো ভাই আমার বউয়ের প্যারায় আর কোনো দিকে যাইতে পারি নাই। সৌদিতে ফিরে আসার পরে আমার বোন তখন কান্নাকাটি করে, ও কেমন যেন একটা অন্যরকম হয়ে যায়। কী হয়েছে জিজ্ঞেস করলাম। পরে বলতেছে, ভাই আমার কাছে মনে হয় আপনি যে সোহাগের কাছে আমার বিয়ে দিয়েছেন কাজটা তো ভালো করে নেয়, সোহাগের মনে হয় দেশে বউ বাচ্চা আছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম, কী বলতেছিস তুই এগুলো খবরাখবর, এগুলো কি উল্টাপাল্টা কথা? বলে না ভাইয়া, উল্টাপাল্টা কথা না, আমি খোঁজ খবর নিছি, এবং খোঁজ খবর নিয়ে আমি বলতেছি ওর দেশে বউ বাচ্চা আছে, আমার চিটিং করে বিয়ে করছে, আমার সাথে সময় কাটানোর জন্য আমার বিয়ে করছে, এখন আমার তো একটা মেয়ে হয়ে গেছে, আমি কি করব? পরে আমি দেশে খোঁজখবর নিলাম, খোঁজখবর নেওয়ার পরে জানতে পারলাম যে হ্যাঁ সত্যি তার দেশে বউ আছে এবং তার 2টা ছেলে একটা মেয়ে আছে, তারাও বড় বড় হয়ে গেছে। অথচ ছেলেটাকে দেখলে বুঝাই যায় না যে সে বিয়ে করছে, মানে তার যে বিয়ে হয়েছে তাকে দেখলে বুঝাই যায় না। আমি তো তখন মানে একেবারে মানে আসমান থেকে পড়লাম যে আল্লাহ, এখন আমি কি করবো, এটা কী ধরনের খোঁজখবর পাইলাম, এটা কি হইলো? আমি তখন কান্নাকাটি করতেছি। আমি আমার বোনের কপালটা এতই খারাপ, যেখানে যাই সেখানেই সে ধরা খায়, যাই করি তার কোনো সুখ নেই, শান্তি নেই, প্রতিটা জায়গায় তার বিপদের মধ্যেই তার দিন কাটতেছে। এবার আমি তখন এই সোহাগের নামে তখন আমার যে শ্রোতা আছে, পুলিশ আছে, ওর কাছে বিচার দিয়ে যে দেখ এমন ঘটনা করছে, আমার বোনের বিয়ে করছে কিন্তু তার দেশে বাল বাচ্চা আছে, এগুলো সে আমাদের কাছে লুকাইছে। এই পুলিশ তখন ওই ছেলের যে কফিল আছে, কফিলের কাছে বিচার দেয়। দেওয়ার পরে কফিল তখন করে কি, ওই ছেলেটার মানে সোহাগরে কোনো কথাবার্তা না বলে ক্যান্সেল করে দেশে পাঠাই দেয়। আমরা কিন্তু চাই নাই যে ওরা দেশে পাঠাই দেখ, ক্যান্সেল করে দেশে পাঠাই দেয়। দেশে পাঠাই দেওয়ার পরে আমরা তখন সোহাগের সঙ্গে যোগাযোগ করি, ওই তখন আমার বোনকে যে বিয়ে করছে এটাই অস্বীকার করে। কারণ আসলেই তো অস্বীকার করার মতো কথা, কোনো কাবিন হয়নি, কোনো ডকুমেন্ট হয়নি, আমরা শুধু হুজুর ডেকে কলমা পড়াই দিছি, পরে দেশে গিয়ে অনুষ্ঠান করব, এরকম একটা চিন্তাভাবনা ছিল। এখন সে আমার বোনকেই পুরো অস্বীকার, যে না ও আমার বোনকে বিয়েই করে নাই। তো ছেলের বাড়ি কুমিল্লা, আমার বাড়ি চট্টগ্রামে, আমার তো ভাই তত পাওয়ারও নাই, ক্ষমতাও নাই যে কুমিল্লায় গিয়ে কিছু একটা করব। আমি তখন আর কোনো কিছু করতে পারলাম না, মানে একেবারে নিরুপায় বা নিরাশ হয়ে সব কিছু মেনে নিলাম যে ঠিক আছে, এটা আমার বোনের ভাগ্যে আছে, আমার বোনের ভাগ্যে ছিল তাই তার কপালটা আজকে এরকম হয়েছে, আল্লাহ চাইলে আমার বোনের ভাগ্য পরিবর্তনও হতে পারে। তখন আমি এটা মেনে নিলাম আর কি। যাই হোক, একটা পর্যায়ে ও তখন দেশে কান্নাকাটি করে, ওর ভালো লাগে না, মানে সারাক্ষণ মানে সৌদিতে কান্নাকাটি করে, ভালো লাগে না, সবসময় একটু অন্যরকম একটা অবস্থার মধ্যে আছে। তো অবস্থার মধ্যে থাকতে আমি একটা সময় বললাম যে তুই একটা কাজ কর, তুই দেশে চল, এইভাবে এখানে পড়ে থাকিস না, চল তুই আর আমি একসঙ্গে দেশে যাই। তো বহু বছর হয়ে গেছে তুই দেশে যাস না, তোর যেহেতু মেয়ে আছে, আমার তো একটা ছেলে আছে, আমার ছেলেটারে কিন্তু আবার আমার বউর সাথে করে নিয়ে চলে গেছে, মানে শিরিন কিন্তু আমার ছেলেটারে সাথে করে নিয়ে গেছে। তাই আমি বললাম ছেলেটার জন্য মন খারাপ লাগতেছে, তোরও মেয়ে এটা আছে, তা চল দেশে যে আমরা একটু দেশ থেকে ঘুরে আসি। ওই কিন্তু যাইতে রাজি হয় না, আমার বলে না ভাইয়া, দেশে গেলে আরও ঝামেলায় পড়বো, বিপদে পড়বো, আমি যাব না। আমি বললাম আরে ধুর, কিচ্ছু বানাতে তুই চল। এই কথা বললে আমি তখন আমার বোনেরে এই সৌদি আরব থেকে বাংলাদেশের ছুটিতে আমরা ভাই বোনে আসছি, একেবারে ভালো মনে, ফ্রেশ মনে, শান্তি মনে তখন দেশে আসছি। দেশে আসার পরে 2 দিন আমরা ছিলাম পাশে, ধরে আমরা তখন করলাম কি, আমাদের যে বাড়িটা, ওই বাড়িটা থেকে আমরা একটা নতুন বাড়ি করছিলাম। এটা আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম গল্পের মাঝে। আমাদের আগের বাড়িটা একটু ভিতরে ছিল, ভালো ছিল না। তারপরে আমাদের রাস্তার পাশে আরেকটা জায়গা ছিল, আমাদের নিজেদেরই জায়গা ছিল, সেখানে আমরা তখন আরেকটা ছোটোখাটো করে বাড়ি বানাই। তো ওই বাড়িতে তখন আমি আমার বোনকে নিয়ে আসছি। আনার পরে আমরা 2 থেকে 3 দিনের পর্যন্ত আমরা ছিলাম। 3 দিন পরে আমার ছেলেটার জন্য খুব মন খারাপ লাগতেছে। আমার বউ তখন গেছে আমার ছেলেটার আনার জন্য আমার শ্বশুর বাড়িতে, মানে শিরিনের বাড়িতে। যাওয়ার সময় আমার ভাগ্নিটার আমার কাছে দিয়ে গেছে, মানে আয়নার মেয়েটার আমার কাছে দিয়ে গেছে। এখন ওইখানে যাওয়ার পরে আমার বউয়ের সঙ্গে শিরিনের প্রচুর ঝগড়া হয়েছে, এবং ঝগড়া নয় শুধু, শিরিনরে বলছে, মানে শিরিনে আমার বোনেরা নাকি বলছে তোর যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা তোর ভাই, আমি সবই জানি, তোরা ভাই বোনে মিলা খারাপ কাজ করিস, এই সে মানে যা পারছে শিরিনরে তাই বলছে, মানে শিরিন তাই বলছে আমার বোন আয়নারে।
আয়না তখন কান্নাকাটি করে সেখান থেকে চলে আসছে, আইসা আমার বলতেছে যে ভাইয়া ভাবি আসে নাই, আর ভাবি আমার এই সমস্ত নোংরা নোংরা কথাগুলো বলছে। আমারও তখন বেশ রাগ হয়েছে। রাগ হওয়ার পরে আমি চিন্তা করতেছিলাম যে কিছু একটা করবো, ওরা আবার যেয়ে পিটাবো, ওর বাপের বাড়িতে গিয়ে ওরা আমি পিটাবো। তা আমি আর কোনো কিছু বলি না, বোনরে বললাম যে বোন বাদ দে, ওই মহিলা খারাপ, এর সঙ্গে আর কথা বলে লাভ নাই। আমি তখন আয়নার সঙ্গে আসি, আমি বাজার সাজার করে ও রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ আমরা দুজনে 6 মাসের ছুটি নিয়ে গেছিলাম। আমাদের প্ল্যানিং ছিল 5-6 মাস থাকবো, থাকে আমি চলে আসবো, মানে আয়নাকে নিয়ে আসবো। আয়না আমারে বলতেছে ভাই আপনি বিয়ে করেন, আপনি তো বয়স হয়েছে, এখন তো বিয়ে করা দরকার, আপনি বিয়ে করেন। আমি যে না রে বোন, আমি আর বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী আমার দরকার নাই, যেমনি আছি এমনি থাকবো। এইভাবে প্রায় মাস দেড়েকের মতো আমরা একই ঘরে ছিলাম। মাস দেড়েক পরে একদিন রাতের বেলায় হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, আমাদের এলাকার কিছু গণ্যমান্য লোকজন, কিছু খারাপ ছেলে ফেলে আইসা আমাদের বাড়ির উঠানে এসে দরজা খুল বলা শুরু করছে। আমি দরজা খুলছে মাত্র এসে আমাকে মাইশ শুরু, আমারে মাইশ শুরু। কিরে ভাই আমার অপরাধ কি? মানে কোনো কথা নেই বার্তা নেই, আমারে মাইশ শুরু। এই বেটা তুই তোর বোনের সঙ্গে খারাপ কাজ করিস, এইটা তোর বোনের সঙ্গে খারাপ কাজ করিস, এক ঘরে থাকিস, তোরা এইগুলা করিস, আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, এটা সেটা। যে ভাই আমি তো কিছু করি নাই, আমার বোন আর আমি একসঙ্গে সৌদি আরবে থাকি, আমরা ওখান থেকে আসছি, আমরা তো খারাপ কোনো কিছু করি না। কী বলতেছেন? বলে না আমাদের কাছে রিপোর্ট আছে, তোর বোনের যেই বাচ্চা, ওই বাচ্চার বাবা তুই। আমি বললাম এগুলো উল্টাপাল্টা কথা বললেন, আমার বোনের বাচ্চার বাবা আমি হতে যাব কেন? আমার বোনের সৌদিতে বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছে? আমার বলতেছে কোথায় বিয়ে হয়েছে, প্রমাণ দে, ডকুমেন্ট দে। তো বরাবরের মতো তো আমার বোনের বিয়ের কোনো প্রমাণ ডকুমেন্ট আমার কাছে নাই, আমি দিতে পারি নাই। না পাওয়ার পরে তারা তখন পুরো দোষটা আমার উপরে দিয়ে দিচ্ছে। আমার বোনের পেটের, আমার বোনের যে বাচ্চা আছে, ওই বাচ্চার বাবা আমি, ওই বাচ্চার চেহারার সঙ্গে নাকি আমার চেহারা মিল আছে। এগুলো করে করে আমারও তখন বলতেছে যে তুই এখন হালালভাবে তোর বোনের বিয়ে করবি। আমি বললাম এগুলো কী বলতেছেন? আমি আমার বোনের কেমনি বিয়ে করি? বলে এটা তোর বোন না, এর সাথে তোর কোনো রক্তের সম্পর্ক নাই, এর বাপও আলাদা, এর মাও আলাদা, তোর বাপও আলাদা, তোর মাও আলাদা, তুই এর বিয়ে করতে পারিস, ওর তুই বিয়ে কর। আমি বললাম না ভাই আমি ওর বিয়ে করবো না। এই বিয়ে করবো না বলাতে আমার উপর তখন অত্যাচার শুরু হয়েছে। রাতের মধ্যে আমাকে এমন মারছে, আমার কাছ থেকে মোবাইল টোবাইল সব কিছু কাইরে নিছে এবং আমাকে প্রচুরভাবে মারছে। মারার পরে আপনার প্রায় শেষ রাতের দিকে তারা একেবারে জোরপূর্বক, মানে আমাকে মেরে ফেলবে, আমার বোনেরও মারবে, আমারও মারবে, এবং জোরপূর্বক শেষ রাতের মধ্যে তখন আমার সঙ্গে আমার বোনের বিয়ে পড়াই দেয়। মানে বিয়ে পড়াই দিয়ে বলতে গিয়ে ওই যে মানে কলমা পড়াই দেয় আর কি। কলমা পড়াই দিলে তারা তখন বলতেছে আমরা সকালবেলা আসবো, তুই অনুষ্ঠান করবি, গ্রামের সবাইকে জানাবি, লোকজন সবাইকে জানাবি, বড় কোনো অনুষ্ঠান করবি, কিন্তু তোর অনুষ্ঠানে আমরা সবাই আসবো। এগুলো সেগুলো বলে দুষ্ট লোকজন সবাই এখান থেকে চলে যায়। সকালবেলা সূর্য ওঠার আগে ভাই আমি লজ্জায়, কারণ এটা তো আমাদের এলাকার সবাই জেনে গেছে, আমাদের সঙ্গে ঝামেলা হয়েছে, এলাকার লোকজন আসছে সবাই, আবার এলাকার লোকজন অনেকে বিচার দিছে যে আসলে আমরা ভাই বোন খারাপ কাজ করি, এক ঘরে থাকি, এগুলো সবাই বলছে। এবং বলার পরিপ্রেক্ষিতেই তারা তখন মামলাটারে বেশ ভালো করে সাজায় গোছে ওইখানে আমাদেরকে ধরছে। তো সকালবেলা আমার বোন বলতেছে ভাইয়া এই মুখটা আমি আর এই এলাকার কাউরে দেখাইতে পারবো না, এই এলাকার কাউরে আমি এই মুখটা আর দেখাইতে পারবো না রে ভাইয়া, হয় তুমি আমার গলা টিপে মেরে ফেলো, তাহলে নাইলে আমার এখান থেকে নিয়ে যাও। আমি তখন বললাম যে ঠিক আছে আগে আমরা এখান থেকে চলে যাই, যেহেতু গ্রামের মানুষ আসবে আমাদেরকে দেখবে, আপনারা তো বুঝতেই পারেন গ্রামে একটা ঘটনা ঘটলে আমরা মনে হয় যেন চিড়িয়াখানার জন্তু জানোয়ার সবাই টিকিট কেটে আমাদেরকে দেখতে আসবে। সকাল হওয়ার পরে যখন দেখলাম যে এইভাবে মানুষজন হুমড়ি খেয়ে আসতেছে আমাদের বাড়িতে, আমি তখন আমার বোনরে নিয়ে সেখান থেকে চলে আসি, মানে বাড়িতে তালা মেরে বেরিয়ে চলে আসে, আমার বোনের বাচ্চাটাকে নিয়ে আসে। আনার পরে তখন আমরা চট্টগ্রামে একটা বাসার মধ্যে উঠি, আমার বোনের এক পরিচিত একটা বাসা, ওই লোকটা সৌদি আরবে থাকে, ওই বাসার মধ্যে উঠি। ওঠার পরে আমি আমার বউর সঙ্গে যোগাযোগ করি, এবং যোগাযোগ করার পর যেটা জানতে পারি মূলত আমার বউ এই ঘটনা ঘটায়। আমার বউ সেই এলাকার যে খারাপ ছেলেফেলেগুলো ছিল, মানে আমাদের এলাকার সবগুলোর সঙ্গে আমার বউর খারাপ অনৈতিক সম্পর্ক ছিল। আমার বউ এই লোকগুলোর হাতে নিয়ে, এই লোকগুলোর টাকা পয়সা দিয়েই সে রাতে আমাদেরকে পাঠায় এবং আমাদেরকে এইভাবে আটকায়। তো আটকানোর পরে তখন আমরা পুনরায় আবারও আমার বউর সঙ্গে আমি গালাগালি করি যে তুই যেমনি আমার ক্ষতি করছিস, আমার ইজ্জত নষ্ট করছিস, আমিও কিন্তু তোরে ছাড়বো না, আমি তোরে এই করবো সেই করবো। আমার বউর সঙ্গে আমার বেশ ঝগড়া ঝাঁটি ঝামেলা অনেক কিছুই হয়। তো যাই হোক, এরকম করতে করতে আমাদের ছুটিও প্রায় ঘনায় আসতেছে। আমার বোন আমারে বলে যে ভাইয়া চলেন আমরা মানে বিদেশে চলে যাই, আমরা এখানে আর থাকবো না, এখানে থাকলে আমাদের এই সমস্যা হবে এবং এরা এগুলো করবে, আমরা তো এই সমাজ আর মুখ দেখাইতে পারবো না। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে আমি আমার বোনকে নিয়ে পরে দেশ থেকে আবারও আপনারা বিদেশে চলে আসি, মানে সৌদিতে আসি। এবং সৌদিতে আসার পরে আমার বোন ওই তার ছেলেটাকে নিয়েই আসে, যেটাকে নিয়ে যে ওইটাকে আবার সঙ্গে করে নিয়ে আসে। আসার পর আমার বোন যে পুলিশের বাড়িতে চাকরি করতো, ঘরে চাকরি করতো, সে ঘরে আবারও চাকরি নিয়ে আনে, এবং আমি যে কোম্পানিতে চাকরি করতাম আমি এই কোম্পানিতে চাকরি করতে শুরু করি।
এইভাবে আপনার দিন রাতগুলো কাটতেছে। আর আমার বউরে আমি যখনই ফোন করি, যেভাবেই ফোন করি, ওই আমার একটা কথাই বলে, তুই দেশে আসলে তুই মারা যাবি, তুই দেশে আসলে তুই মারা যাবি, তোর বোনও খারাপ, তুইও খারাপ। আমাদের গ্রামের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে এখনও সবাই বলে আমার বোনের যে বাচ্চাটা আছে, আমার বোনের যে মেয়েটা আছে, ওই মেয়ের বাবা আমি। আমি আমার গ্রামের কোনো মানুষকে আজ পর্যন্ত বুঝাইতে পারলাম না যে আমার বোনের যে সন্তানটা আছে এই সন্তানের বাবা সোহাগ। এটা কেউই বিশ্বাস করলো না। এবং এরপরে আমার বোন আমার বউ শিরিন আমার ছেলেটাকে নিয়ে অন্যত্রে বিয়ে বসে যায়, অন্য একটা জায়গায় বিয়ে বসে যায়। বিয়ে বসে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখে না। আমার ছেলেটাকে সে ওই লোকের পরিচয়ে ভোটার আইডি কার্ড পর্যন্ত চেঞ্জ করে ফেলে। মানে ভোটার আইডি কার্ডে আমার ছেলের নামে, মানে আমার ছেলের বাবার জায়গায় ওর মানে এখন যাকে বিয়ে করছে তার নামটা বসায় দেয়। আমার ছেলেটাকে আমার কাছ থেকে সম্পূর্ণভাবে কেড়ে নেয়। এবং গ্রামবাসী সবাই এখনও আমার উপরে এতটাই ক্ষিপ্ত, আমি গ্রামের কোনো লোককে ফোন করলে, কথা বললে তারা একটা কথাই বলে যে খবরদার তুই দেশে আসবি না, এবং তুই যদি দেশে আসিস তাহলে তুইও মারা যাবি, তোর বোনও মারা যাবে, তোদেরকে গ্রামের লোকেরা জীবিত কবর দিবে, তোরা হচ্ছিস মুনাফিক, তোরা একজন আরেকজনের সঙ্গে খারাপ কাজ করছিস। আমি বললাম আমি খারাপ কাজ করছি, আপনারাই তো আমার বিয়ে করাইছেন, আমি খারাপ কাজ তো করি নাই, তাও আপনারা আমার বিয়ে করাই দিয়েছেন। এবং বিয়ে করাই দিয়ে আপনারা বলছেন আমার বোনের সঙ্গে আমি বিয়ে করতে পারি, কারণ তার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তার বাপ আলাদা, আমার বাপ আলাদা, তার মা আলাদা, আমার মা আলাদা। কিন্তু এখন কেন এগুলো বলতেছেন যে না তুই খারাপ? এরপরেও ভাই আমি একবার দেশে গেছিলাম, আমি আমার গ্রামে ঢুকতে পারিনি। আমার গ্রামের যে কিছু পরিচিত মানুষ আছে এরা আমারে মানা করছে, তুই ঢুকিস না, ঢুকলে তোরা মারবে। আজ অবধি পর্যন্ত আমি আমার গ্রামে যাইতে পারিনি। তো আমার ভাই ভিতরে একটা কষ্ট, আমি তো একজন প্রবাসী, আমি কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। আমার বউ তার শরীর দিয়ে আমার গ্রামের সব ছেলেফেলেগুলোকে হাতে নিল, নেতা খেতা চেয়ারম্যান মেম্বার সবগুলোর হাতে নিয়ে আমাকে গ্রাম থেকে বিতাড়িত করলো। আজ আমি আমার দাদির কবরে যেতে পারি না, আমার মায়ের কবরে যেতে পারি না, বাবার কোনো ঠিকানা জানি না, এক অন্যরকম জীবনযাপন করছি সৌদি আরবে। আলহামদুলিল্লাহ ভাই আমার টাকার কোনো অভাব নাই। এখন আমি যে কোম্পানিতে আছি এখানে ফোরম্যানের পদে আছি, ভালো টাকায় বেতন পাই, আমার বোনও ভালো টাকা বেতন পায়, কিন্তু আমাদের যে মান সম্মান চলে গেছে এইটা আর কখনোই হয়তো ফিরে পাবো না। আমি আমাদের গ্রামের একটা ভাবির সঙ্গে কথা বলি, ভাবির মাধ্যমে আপনার এই গল্পগুলো আমি শুনতে পেয়েছি। ভাবি আমাকে বলছিল, বলার পরে আমি চিন্তা করলাম আমার গ্রামের ভাবি তো আপনার গল্প শুনে হয়তো ভাবির মতো করে অনেকে আমার গ্রামে শুনতে পারে, তাই আমি আমার পুরো গল্পটা আপনাকে বললাম। এবং মেহেরবানি করে আপনি আমার গ্রামের নাম ঠিকানা সব কিছু বলে দিবেন, যাতে আমার গ্রামবাসী বুঝতে পারে যে আমার অপরাধটা কোথায়। আমি তো কোনো অন্যায় করি নাই। আমার বউয়ের প্রতারণার ফাঁদে পড়ে আমার বউ যা করছে আমার গ্রামবাসী, আমার বউ যা বলছে আমার গ্রামবাসী তাই করছে, আমার পুরো এবং আমার বোনের পুরো জীবনটা নষ্ট করেছে। আপনার কাছে অনুরোধ করি আপনি একজন আমার ভাই হিসেবে আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ আকবর হোসেনের জীবনের এই হৃদয় বিদারক করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। আকবর ভাই বারবার বলে যাচ্ছে তার বোনের সঙ্গে তার কোনো রকমের সম্পর্ক ছিল না, তারপরও গ্রামবাসীরা চাপের মুখে তার বোনকে বিয়ে করতে বাধ্য করেছে এবং সে তার বোনকে বিয়েও করেছে। এবং সর্বশেষ তারা এই মুহূর্তে সৌদি আরবে আছে, খুব মানবতার জীবনযাপন করছে। না পারতেছে দাদির কবরের কাছে আসতে, না পারতেছে মায়ের কবরের কাছে আসতে, না পারতেছে নিজের জন্মভূমিতে ফিরতে। তো এইরকম ঘটনা আমাদের আসলে আমি বলতে গেলে অনেক কথা, আমি আপনাকে সংক্ষেপ করে একটা কথা বলি। গ্রামের পরিবেশ সুন্দর কিন্তু গ্রামের মানুষ খারাপ। শহরের পরিবেশটা হয়তো ভালো না কিন্তু শহরের মানুষগুলো ভালো। অনেকে বলবেন জাপন ভাই কেমন কথা বলেন। ভাই গ্রামীণ পলিটিক্সের মতো খারাপ আর কিছুই হতে পারে না। আপনি যদি কখনো শহরের মধ্যে কোনো একটা ঝামেলায় পড়েন, আপনি সরাসরি আইনের সহায়তা পাবেন, আইন আপনার কাছে আসবে, আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনি যদি গ্রামের কোনো বিপদে পড়েন, সরাসরি থানার পুলিশ এসে আপনাকে সাহায্য করবে না। এই গ্রামের চেয়ারম্যানকে জানাবে, মেম্বারকে জানাবে, সর্দারকে জানাবে, গণ্যমান্য লোকদেরকে জানাবে। গ্রামের আইন মানে গ্রাম্য সালিশ বা গ্রামের আইন বড় মারাত্মক। যদি কখনো ওই ফাঁদে পড়েন তবেই বুঝবেন যে গ্রাম কতটা খারাপ। আপনি কোনো গ্রামের বেশিরভাগ ঘরের মানুষরা তাদের চিন্তা করে না, তাদের ঘরের নিজের সন্তানের চিন্তা করে না, অমুকের ঘরের কথা চিন্তা করতে করতে, অমুকের মেয়ের কথা, অমুকের ছেলের কথা চিন্তা করতে করতে তাদের ঘুম হারাম, কিন্তু নিজের সন্তানের কথা ভাবে না। একটা ছোট্ট ঘটনা তিলকে তাল বানাতে তারা একেবারেই প্রস্তুত। গ্রামের ওই নিকৃষ্ট মানুষগুলোর উপরে আল্লাহ হেদায়েত দান করুক এবং আজকে প্রবাসী ভাই আকবর তার গ্রামের বাড়িতে ফিরে আসতে পারুক, সেই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।